আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। একটু লেট হওয়ার জন্য দুঃখিত, কারণ হচ্ছে আজকে সারাদিন আমাদের এই এলাকাতে কারেন্ট ছিল না। অলমোস্ট কারেন্ট আসছে হচ্ছে তোমার 8টার দিকে। তো এই জন্য একটু স্লাইডগুলো রেডি করে যে ম্যাথগুলো করাবো এগুলো রেডি করে একটু ক্লাসটা করাতে দেরি হয়ে গেল। তো আজকে আমরা গতকালকে আমরা ষষ্ঠ অধ্যায়টা শেষ করছি এবং 4-5টা ম্যাথ করেছে এবং বলছে যে ওই ম্যাথগুলো করলেই আপনি আসলে ম্যাথ কমন পেয়ে যাবেন। একইভাবে আজকে আমরা এই অর্থের সামগ্রী থেকে আমরা 5টা কিংবা 6টা অঙ্ক আমরা দেখবো টোটালি, এবং যত ধরনের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি এই ম্যাথগুলো থেকে ইনশাল্লাহ শতভাগ কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা একটু সময় নিয়ে যদি ক্লাসটা করি, এই চ্যাপ্টারে আর কোনো কনফিউশনই আমাদের থাকবে না। তো শুরুতেই আমাকে সবাই একটু কমেন্টে জানাই সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা, এবং আসলে যে কাজটা করতে হবে লাইভটা একটা শেয়ার করে দিতে হবে, এবং হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে পরিচিত আমাদের যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিব সবাই দ্রুত। আমি একটু তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি, আমরা দিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আজকে সারাদিন আমাদের একটু শেয়ার করে দিচ্ছি, আমরা দিয়ে ওকে। এবং প্রথম ক্লাসটা আমরা সবাই করছি কিনা একটু কমেন্টে জানাই আমরা, মানে গতকালকের ক্লাসটা আমরা সবাই করছি কিনা। গতকালকের ক্লাসটা আমরা করেছি সবাই, এবং এমসিকিউ সাজেশনের জন্য আমাকে অনেকে নক দিচ্ছে, ভাই আমাদের এমসিকিউ সাজেশনটা তো শর্ট হয়, আমরা চেষ্টা করতেছি এটাকে আরেকটু ইফেক্টিভ করার জন্য, আরেকটু ভালো করে করার জন্য, এই জন্য একটু সময় হতে লাগছে। বাট টেনশনের কিছু না, এটা তো আমাদের ক্লাসে আমরা তোমাদেরকে পড়াই দিব, বা হচ্ছে তোমরা একদিন সময় নিয়ে পড়লেই আসলে এটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, ঠিক আছে। আমার এখন ক্লাস চলে এই সময়, এখন যদি তোমরা বিভিন্ন জন ফোন দাও তাহলে তো আসলে ক্লাসটা ঠিকমতো নেওয়া যাবে না। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেয়। এবং ওই চ্যাপ্টারের জন্য আমি যে ম্যাথগুলো দিয়েছি তোমরা কি এই ম্যাথগুলো করছো? মানে আমরা চ্যাপ্টার 6-এর জন্য যে ম্যাথগুলো দিয়েছি, যে 5টা 6টা ম্যাথ করলে তুমি কমন পেয়ে যাবা, সেই ম্যাথগুলো সবাই করছো কিনা? সেই ম্যাথগুলো আমরা সবাই করছি কিনা একটু কমেন্টে জানাই, যারা ক্লাসটা করছি আমরা সবাই একটু কমেন্টে জানাই যে ওই চ্যাপ্টারের কাজগুলো আমরা কমপ্লিট করছি কিনা। ওকে। সো আমরা এমসিকিউ সাজেশন তো তোমাদেরকে দিব, টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। এমসিকিউর পাশাপাশি আমরা চাচ্ছি যে সিকিউর যে বড় বড় ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেগুলো যেন তোমাদেরকে ভালোভাবে আসলে আমরা শেষ করে দিতে পারি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা অর্থের সমমূল্য করব, এবং অর্থের সমমূল্যের শুরুতে আমরা যে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে অর্থের সমমূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় অর্থের সময় মূল্য। তার মানে হচ্ছে আজকে ধরো তুমি 10 টাকা দিয়ে যে কাজটা করতে পারবা, আজ থেকে 5 বছর পরে এই 10 টাকা দিয়ে তুমি একই কাজ করতে পারবা না। মানে দেখা যাবে যে ওই 10 টাকার কাজটা করতে এখন 15 টাকা বা 20 টাকা লাগতেছে আগামী 4-5 বছর পর। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্য কিন্তু কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাকে আসলে অর্থের সময় মূল্য বলে। সো আমি এই বেসিক ডেফিনেশন বা আলোচনার দিকে যাব না, মূলত আমাদের জামাল হচ্ছে ম্যাথের দিকে, আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এবং শুরুতে এমন একটা ম্যাথ দিয়ে শুরু করতে চাই, আমার বিশ্বাস যে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো চলো শুরু করা যাক, এবং আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ প্রতিদিন চেষ্টা করছি একটা করে চ্যাপ্টার তোমাদের শেষ করার জন্য। তো আগামী 6 তারিখে তোমাদের পরীক্ষা, তার আগে যেন আমরা আসলে প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার একটা করে হলো ক্লাসের মাধ্যমে রিভিশন দিয়ে দিতে পারি, ঠিক আছে।
নবম অধ্যায়ের ক্লাস হলে ভালো হতো। নবম অধ্যায়ের ক্লাস তো আমরা কালকে করবো, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই, প্রতিদিনই তো ক্লাস হবে আমাদের। নবম অধ্যায়ের ক্লাস আমরা আগামীকালকে করবো, ওকে? তো এই অর্থের সরমূল্য অধ্যায় থেকে আমরা প্রথমে যে চ্যাপ্টারটা আমরা করব, মানে যে প্রশ্নটা আমরা সমাধান করবো, এটা হচ্ছে এইটা। আমার বিশ্বাস এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই চ্যাপ্টারে তোমাদের যে সমস্যাটা বেশি হয়, যে কোনটা এনইউটির অঙ্ক হবে আর কোনটা হচ্ছে নর্মাল সূত্র দিয়ে হবে, সেটা আমরা বুঝতে পারি না। সো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, যে এনুইটি আর হচ্ছে নর্মাল প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর মধ্যে সূত্রগুলোর মধ্যে পার্থক্য কি আসলে, ঠিক আছে? তাই না? এটা হচ্ছে ভিত্তি, ঠিক আছে? আর ওটা হচ্ছে ধরো আমরা সাধারণ সূত্র বলি, যেটাকে আমরা বলতে পারি লামসাম, ঠিক আছে? সাধারণ নিয়ম। তো কখন এনুইটির অঙ্কগুলো হবে আর কখন সাধারণ ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর সূত্র হবে, সেটা আমাদেরকে অনেকেই সাফার করি, আমরা আসলে বুঝতে পারি না। সো এখানে জাস্ট কয়েকটা কথা মনে রাখলেই কিন্তু তুমি খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবা। এক হচ্ছে এই সাধারণ নিয়মে, অর্থাৎ যখন আমরা ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর সূত্র ব্যবহার করব নর্মালি, তখন ফিউচার ভ্যালু আমরা ফিউচার ভ্যালুর সূত্র বের করি কিভাবে? ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস এর আই হোল টু দি পাওয়ার n। এই তো, মানে আমরা যখন এই সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব, এই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর সূত্রগুলো কখন ব্যবহার করবো? একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমার কাছে একবার টাকা আসবে অথবা যাবে, ঠিক আছে? খেয়াল করতে হবে। আমি জাস্ট প্রথমে পার্থক্যটা বুঝাই, তারপরে ম্যাথে চলে যাবো, ঠিক আছে? তো কি বললাম এখানে, যে সাধারণ নিয়মে নরমালি আমরা ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সূত্রগুলো তখনই ব্যবহার করব যখন আমি দেখবো পুরো অঙ্কের মধ্যে আমি একবারই টাকা পাইতেছি অথবা একবারই টাকা দিচ্ছি, একবারই টাকা পাচ্ছি অথবা একবারই টাকা দিচ্ছি, তখন চোখ বন্ধ করে আমি মনে রাখবো বা আমি শিওর হয়ে যাবো যে আমার এখানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু লামসাম মেথড ইউজ হবে। এটাকে আমরা লামসাম মেথড বলি, এই মেথডটাকে কি বলি? লামসাম মেথড। তাহলে এনুইটি মেথড কখন হবে? যখন টাকা আসবে কিংবা যাবে কয়বার? বারবার, এবং একটি নির্দিষ্ট টাকা, কি টাকা? একটি নির্দিষ্ট পরিমাণ, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, ঠিক আছে? তো আসবে অথবা যাবে, আসবে অথবা যাবে। তাহলে খেয়াল করতে হবে দুইটার মধ্যে বেসিক পার্থক্য একটু খেয়াল করে দেখো, যে এখানে বলছি যে একবারই টাকা আসবে অথবা যাবে, আর এখানে হচ্ছে যে বারবার টাকা আসবে অথবা যাবে, বারবার রিপিটেটিভ হইতে হবে, মানে একটা নির্দিষ্ট সময় পরপর, মানে একটা নির্দিষ্ট সময় পরপর সময়ের ব্যবধানও কি হবে? সময়ের ব্যবধানও সমান সমান হবে, ব্যবধান সমান হবে। মানে ধরো 1 বছর পর হলে পরেরটা আবার 1 বছর পর, তারপরেরটা আবার 1 বছর পর, এরকম সময়ের ব্যবধানটাও সমান হবে। এবং টাকার অঙ্কটা কি হবে? টাকার অঙ্কটা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, মানে টাকার অঙ্ক কি হইতে হবে? প্রত্যেকবার টাকার অঙ্ক অবশ্যই সমান হইতে হবে। এখন তুমি আরেকটা প্রশ্ন আমাকে করতে পারো, যে ভাইয়া এখানে আমি বলতেছি যে এনুইটির অঙ্ক হইতে হইলে তোমার কাছে বারবার টাকা আসবে কিংবা যাবে, এবং প্রত্যেকবার টাকার পরিমাণটা সমান হইতে হবে। মানে ধরো 5 বছরের টাকা পাইছো 1000 1000 1000 1000 এরকম 5000, এটা এনুইটির অঙ্ক। কিন্তু আমি এখানে বলছি একবার টাকা আসলে বা গেলে সাধারণ নিয়ম। এখন আবার বলতেছি যে একাধিকবার টাকা আসবে বা গেলে, বারবার টাকা আসবে বা গেলেও সাধারণ নিয়মের সূত্র হতে পারে। কখন হতে পারে? যখন বারবার টাকা আসবে এবং টাকার পরিমাণটা কি হবে? অসমান। কি হবে? অসমান হবে। টাকার পরিমাণটা কি হবে? অসমান, মানে ভিন্ন ভিন্ন হবে। বারবার টাকা আসতেছে কিংবা যাচ্ছে, একবার 1000, একবার 2000, একবার 3000, একবার 4000, একবার 5000, এরকম যদি ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হয়, তখনও এই লামসাম সূত্রগুলাই ব্যবহার করতে হবে। আর বারবার টাকা আসবে কিংবা যাবে এবং টাকার অঙ্ক যদি একই রকম হয়, একটা সিমিলার অ্যামাউন্ট বারবার আসতেছে যাচ্ছে, তখন আমরা এই ইউনিটের সূত্র ব্যবহার করব। দ্যাটস ইট। এই তিনটা কথা যদি মনে রাখো, তাহলে তোমার এই সূত্রে আইডেন্টিফিকেশন করতে কোনো প্রবলেম হবে না। আমি কি পয়েন্টগুলো বুঝাতে পারছি? ক্লিয়ার? এমসিকিউটা আমরা একটু শেষের দিকে করাবো, সমস্যা নাই, আগে ম্যাথ গুলা শিখে ফেলি, এমসিকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমসিকিউ নিয়ে প্যারা নেই, 200 এমসিকিউ পড়াইতে 2টা ক্লাস লাগবে মাত্র, ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে যে নরমাল এনুইটি আর মানে এনুইটি আর হচ্ছে লামসাম মেথড, নরমাল সূত্রগুলোর মধ্যে পার্থক্য কি? এইভাবে চিন্তা করতে হবে। একবার আসলে বা গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ নিয়ম, বারবার আসবে বা যাবে কন্ডিশন হচ্ছে অবশ্যই টাকার পরিমাণ সমান হইতে হবে, তাহলে এনুইটি। কিন্তু বারবার আসবে বা যাবে যদি টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, তখন আবার সাধারণ নিয়ম হয়ে যাবে।
তখন আবার কি হয়ে যাবে, সাধারণ নিয়মের হয়ে যাবে। জাস্ট এই কথাগুলো যদি মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমার এখানে আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু লাইভটা কেউ শেয়ার করতেছি না, ঠিক আছে? যেহেতু অনেকদিন আমাদেরকে ক্লাসের মানে পরীক্ষার সময় আছে, আমাদের কিন্তু ক্লাসগুলো বারবার ঘুরে ফিরে করতে হবে। সুতরাং আমরা সবাই যদি শেয়ার করে দেই, প্রয়োজন মতো করে তুমি কিন্তু আবার তোমার এই ক্লাসটা খুঁজতে হবে না, তুমি কিন্তু এখান থেকে করে ফেলতে পারবা। যদিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেবো, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আর একটু রেসপন্স করতে হবে কমেন্টে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা এটা বুঝতেছেন না আরেকবার বলেন, কোনো সমস্যা নেই, সাথে সাথে বলে ফেলবো। ওকে, অঙ্ক করলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আমরা এখন অঙ্ক করবো, অঙ্কই তো করার আমার মূল টার্গেট। সবাই লাইভটাতে একটা রিঅ্যাক্ট দিয়ে দাও এবং কমেন্টে সবাই সবার প্রতিদ্বন্দ্বীকে মেনশন করো, হাইলাইট লিখে কমেন্ট করতে পারো এবং শেয়ারটা অবশ্যই করে দাও, ঠিক আছে? সো চলো আমরা এবার আলোচনা করব এবং আমরা কথায় কথায় আমরা এখান থেকে আসলে বুঝে যাব। এই যে প্রকাশকের একটা অঙ্ক, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আমি তোমাকে এটা আশ্বস্ত করতেছি। সো চলো কিভাবে এই অঙ্কটা থেকে আমাদেরকে সমাধানে যেতে হবে ভালো করে খেয়াল করো। আমি খুব বেশি অঙ্ক তোমাকে করাবো না, হয়তো 2টা অঙ্ক করাবো, বাকিগুলা কি কি হবে সেটা বলে দিব। এবং এখানে এগুলো খালিকুজ্জামান স্যারের বই থেকে নেওয়া, আমি এখানে সলিউশন সহ দিয়েছি যাতে করে তুমি প্র্যাকটিস করতে তোমার সুবিধা হয়। ওকে, সো খেয়াল করে কি বলা আছে। জনাব অলিউল্লাহ একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের লেখক। তিনি বইয়ের প্রকাশকের নিকট থেকে 3টি প্রস্তাব পেলেন। মানে সে বই লিখে আর বইটা যে প্রকাশ করে সে প্রকাশক এই লেখককে অর্থাৎ জনাব অলিউল্লাহকে 3টা প্রস্তাব দিছে যে হ্যাঁ আপনি যে বই লিখেন এটার জন্য আপনাকে আমি 3 ভাবে টাকা দিতে পারি। নাম্বার 1, 1 নাম্বার প্রস্তাব যে আপনাকে আমি কি করতে পারি, এককালীন 6 লাখ টাকা দিয়ে দিব। আপনি বই লিখবেন, আপনাকে একসাথে কত টাকা দিয়ে দিব, একসাথে 6 লাখ টাকা দিয়ে দিব। এটা একটা প্রস্তাব। ওকে, সেকেন্ড বলতেছে প্রতি বছর 1,20,000 টাকা করে এরকম করে 10 বছর প্রদান করতে থাকবো। কয় বছর? এরকম করে 10 বছর প্রদান করতে থাকবো। প্রতি বছর 1,20,000 করে দিব, টাকা দিব 10 বছর। তাহলে তোমার চোখের দেখায় তোমার মনে হতে পারে বাবা 10 বছরে 10 লাখ, আবার বেশি 20,000 করে, তাহলে ওদিক দিয়ে আরো হচ্ছে আমার কত 2 লাখ, তাহলে 12 লাখ টাকা। হয়তো এটাই আমার জন্য লাভজনক হবে না। এইভাবে চিন্তা করে এই উত্তরগুলো দেওয়া যাবে না, এখানে কিছু ব্যাপার আছে। ওকে, সো খেয়াল করি 3 নম্বর প্রশ্ন কি বলছে। প্রথম 8 বছর প্রত্যেক বছর প্রথম 8 বছর খেয়াল করতে হবে। এটা ইউনিক কেন বললাম এই ম্যাথটা। প্রথম 8 বছর প্রত্যেক বছর দিব 1 লাখ টাকা করে, প্রথম 8 বছর দিব 1 লাখ টাকা করে, এবং নবম ও দশম বছরে যথাক্রমে দিব হচ্ছে আমি 1,50,000 আর 1,60,000। 1,50,000 আর 1,60,000, এখানে একটা শূন্য হবে। ওকে, তো জনাব অলিউল্লাহ প্রত্যাশিত আয়ের হার মানে সুদের হার, প্রত্যাশিত হারের 12%। তিনি রূপসা ব্যাংকে 20 বছরের জন্য 1 লাখ টাকা জমা রেখেছেন আর সুদের হার 16%। ব্যাংক 3 মাস পর পর সুদ প্রদান করে। মানে এটা আরেকটা টার্মস, হ্যাঁ এটা আরেকটা টার্মস। এখানে বলা হয়েছে নরমালি সুদের হার 16%, ব্যাংক 3 মাস পর পর সুদ প্রদান করে, যে ব্যাংকে সে টাকা আসলে জমা রাখছে। এখন এখানে খেয়াল করে, এখন আমার কাছে নরমালি সম্ভবত জানতে চাইবে যে জনাব অলিউল্লাহ এই 3টে প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবটা গ্রহণ করবে। সো এখানে একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে যে এই যে অঙ্ক, আমার তো এখানে অবশ্যই অঙ্ক করে ডিসিশন দিতে হবে। সেই অঙ্ককে আমি ফিউচার ভ্যালু করে ডিসিশন দিব নাকি প্রেজেন্ট ভ্যালু করে ডিসিশন দিব? আচ্ছা, ডিসিশনটা জনাব অলিউল্লাহ কখন নিতে হবে, এখন নাকি 10 বছর পর? এখন নিতে হবে নাকি 10 বছর পর নিতে হবে? আপনি নিজের কোশ্চেন করেন যে জনাব অলিউল্লাহ কি এই যে তাকে যে 3টা প্রপোজাল দিচ্ছে, সে এই প্রপোজালের মানে যে অ্যাকসেপ্টেন্স তাকে এখন দিতে হবে নাকি ভবিষ্যতে দিতে হবে? তার এখনই দিতে হবে। এবং অলরেডি একটা প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখেন, এই যে এককালীন 6 লাখ টাকা, তার মানে এটা তো এখন পাইয়া যাবো, এখন আমার আসলে 6 লাখ টাকা দিয়ে দিবে। তাহলে এটা কিন্তু অলরেডি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট, মানে এখন পাবো, মানে তো এখন আর ভ্যালু 6 লাখ টাকার বর্তমান মূল্য 6 লাখ টাকায়, যেহেতু আমি এখন পেয়ে যাবো। এখানে তো আর মানে হচ্ছে টাইমও জিরো, যেহেতু এখন পেয়ে যাচ্ছি, সুতরাং যা আছে তাই হবে। তাহলে এখানে এককালীন আমি 6 লাখ টাকা পেয়ে যাচ্ছি, তাহলে মানে এটা প্রেজেন্ট ভ্যালু। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এরকম যখন আমি পাওয়ার ক্ষেত্রে আমাকে যে কেউজন টাকা দিবে, তখন সেক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। কারণ আমি একটা জিনিস বলছি, ভবিষ্যতে ধরো আমি তোমাকে বললাম 5 বছর পরে তোমাকে আমি 100 টাকা দিব, আর এখন তোমার আমি 100 টাকা দিব, তাহলে কোন টাকাটার ভ্যালু বেশি? অবশ্যই আজকে যে 100 টাকা দিব সেই 100 টাকার ভ্যালু বেশি। কারণ টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সম্মূল্য আমাকে বলছে একই পরিমাণ টাকা তুমি যদি ভবিষ্যতে পাও আর বর্তমানে পাও, তাহলে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে? অবশ্যই আজকেরটা। কারণ সেম মিলার পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় শেষে আর সেম অর্থ বহন করবে না, মানে সেম ভ্যালু বহন করবে না, তার ভ্যালুটা অবশ্যই কি হয়ে যাবে, মুদ্রাস্ফীতি বা বিভিন্ন কারণে এটার পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, হেলিকপ্টার মিলন ফিউচারে হবে, এই ডিসিশন তো তোমার এখন নিতে হবে রে ভাই। প্রকাশক তোমারে বই লিখতে বলছে,
এবং এই ডিসিশন গুলো তো এখন নিতে হবে যে তুমি কোন প্রপোজালটা অ্যাকসেপ্ট করবা। এবং সব থেকে বড় ক্লু হচ্ছে এই প্রথম লাইনের মধ্যে এককালীন টাকা প্রদান করবেন, মানে এখনই তোমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, তোমার বলছো হয়তো পারে আমি এখন তোমার আমি এত টাকা দিয়ে দিব, নতবা 10 বছর এত টাকা করে দিব, নতবা তোমার 8 বছর এত টাকা দিব, নবম 10 বছর এত টাকা দিব। এখন এই ডিসিশনটা তো আমার এখন বসে নিতে হবে। ডিসিশনটা কোথায় বসে নিতে হবে? এখন বসে তোমাকে ডিসিশনটা নিতে হবে, তাই না? সো বিষয়টা হচ্ছে এই জন্য এই জায়গায় আমাকে অবশ্যই এগুলা কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালুর উপর নির্ভর করে আমাকে আসলে অঙ্কগুলো কন্টিনিউ করতে হবে। পয়েন্টটা কি আমরা বুঝতে পারছি কিনা? এই টাইপের অঙ্ক, এরকম প্রস্তাবের অঙ্ক আসলে কোনো সন্দেহ নাই তুমি কোন ভ্যালুর উপর ডিপেন্ড করবা, তুমি অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবা। আমি কি পয়েন্টটা ধরাইতে পারছি? এই প্রশ্ন কিন্তু আসবে রে ভাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। বুঝা গেছে? সবাই কি পয়েন্টটা ধরতে পারছি? আর এটা আরেকটা পার্ট, এখানে অলিউল্লাহ জনাব অলিউল্লাহ ব্যাংকে কিছু টাকা জমা রাখছে, সেখানে অন্য কিছু কথাবার্তা আসবে, সেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। একটু দ্রুত রেসপন্স করতে হবে, কারো বুঝতে প্রবলেম হলে সাথে সাথে বলে ফেলবো, আমরা আলোচনা করে ফেলবো, কেমন? কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা? কমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? স্যার অঙ্কে এগুলো ফিউচারে কে বলছে তোমাকে? তোমাকে কি 10 বছর পরে টাকা প্রদান করবে? বলছে 10 বছর যাবত প্রদান করবে, তার মানে এখন থেকে টাকা প্রদান করা শুরু করবে, এখন থেকেই 1,20,000 টাকা করে দিতে শুরু করবে। এগুলো আমাকে ভবিষ্যতে দিবে, এখন থেকে শুরু করে, কিন্তু ডিসিশনটা আমার কখন নিতে হবে। আর আমি ধরো আমি তুলনা করব, কার সাথে কার তুলনা করব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যখন আমি তুলনা করব কারোর সাথে, তুলনা হইতে হবে সিমিলার। মানে ধরো তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ আর আমি তোমাকে পড়াচ্ছি, এখন তুমি যদি বলো যে মানে স্যার আপনি মানে হচ্ছে মানে আমি কি তোমার কম্পিটিটর কিনা, আমি কি তোমার প্রতিযোগী কিনা? না, আমি তোমার প্রতিযোগী না, কারণ আমি তোমার শিক্ষক আর তুমি হচ্ছে পরীক্ষার্থী। তোমার প্রতিযোগী হচ্ছে তোমার ব্যাচমেটরা। তাহলে আমার সাথে গেলে এটাকে বলা হবে ইলিজিক্যাল কম্পারিজন, মানে এটা মানে হচ্ছে অযৌক্তিক তুলনা। তুলনা হইতে হয় সমবস্তুর সাথে, সিমিলার জিনিসের সাথে। সো আমি যখন ডিসিশন নিতে যাব, তখন আমি তিনটা, ধরো একটা প্রেজেন্ট ভ্যালু বের করলাম, একটা ফিউচার ভ্যালু বের করলাম, তাহলে এই দুইটার মধ্যে তুলনা করে কি আমি কোনো ডিসিশন দিতে পারবো? কখনো আমি কখনোই ডিসিশন দিতে পারবো না। আমাকে ডিসিশন দিতে গেলে হয় তিনটারই প্রেজেন্ট ভ্যালু লাগবে, নয়তো তিনটারই ফিউচার ভ্যালু লাগবে, তখন আমি কম্পেয়ার করে উত্তর দিতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং এই জিনিসটা তুমি বুঝো যে এখানে তো তোমার এককালীনে 6 লাখ টাকা দিয়ে দেবে, তার মানে এখনই তোমার 6 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা তো অলরেডি প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমি যদি বাকিগুলোর সাথে কম্পেয়ার করে ডিসিশন নিতে চাই, তাহলে আমার তো কোনো সন্দেহ নাই, তাহলে এগুলারও আমার প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবেই। তাহলে তিনটার মধ্যে আমি কম্পেয়ার করে যেটা থেকে আমি বেশি টাকা পাবো, অর্থাৎ বর্তমান মূল্য যেটার বেশি হবে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো। কারণ বর্তমানে যেটার ভ্যালু বেশি তার তো আসলে ভ্যালু বেশি, তাই না? তাহলে বর্তমান মূল্য তো অলওয়েজ ফিউচার ভ্যালু থেকে কি বেশি প্রায়োরিটি পাবে। সো তিনটা জিনিস সিমিলার যদি না হয়, তাহলে তো আমি এটা আসলে ডিসিশন দিতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে? একই জিনিস বের করতে হবে। কি করতে হবে? একই জিনিস বের করতে হবে, ঠিক আছে? এমডি ফাহিম, টেনশনের কোনো কিছু নাই তো, জাস্ট তুমি এই অপশনটাকে বাকিগুলোর সাথে কাজে লাগাইবা। এখানে তো এককালীন টাকা তোমার এখন দিয়ে দিবে, প্রকাশক তোমাকে তো তিনটা প্রস্তাব দিছে যে তোমার এইভাবে টাকা দিবে, ডিসিশন তোমার এখন নিতে হবে। আর তুমি কনফিউশন হয়ে যেতে পারো, হয়তো বা এই দুইটা নিয়ে তোমার কনফিউশন তৈরি হচ্ছে, আমি কি এগুলো ফিউচার ভ্যালু বের করবো নাকি প্রেজেন্ট ভ্যালু বের করবো। কিন্তু তোমার ক্লুটা আসবে অপশন 1 থেকে। কেন অপশন 1 থেকে আসবে? কারণ অপশন 1 এ তো তোমার এককালীন টাকা দিয়ে দিবে এখন। এখানে তো বলে না 5 বছর পরে দিবে, 10 বছর পর দিবে, 15 বছর পরে দিবে, এখানে বলছে এখন, মানে প্রকাশক তোমাকে এককালীন টাকা দিয়ে দিবে, শেষ। তাহলে এটা এখনই পেয়ে যাচ্ছে, তাহলে এটা অলরেডি প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু, বাকিগুলো প্রেজেন্ট ভ্যালু বের না করলে তো আমি কম্পেয়ার করতে পারবো না, আর কম্পেয়ার না করলে কোনটা ভালো আমি কিভাবে বুঝবো? সুতরাং এটার সাথে মানে তুলনা করতে গিয়ে অটো আমার এই দুইটার কি বের করা লাগবে? প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে, ঠিক আছে?
শহীদুল ইসলাম, এই জায়গায় তো বর্তমান এইটাই বুঝতে হবে, এই প্রস্তাবের অঙ্কের ক্ষেত্রে তুমি সবসময় খেয়াল রাখো, মাথা মানে বেশি ঘুরানোর দরকার নাই। এরকম প্রস্তাব যখন তোমাকে কেউ দিবে যে তোমার এই কাজের জন্য আমি তোমাকে এরকম 3টা প্রস্তাব দিলাম, ঠিক আছে, তখন তোমার হচ্ছে ডিসিশনটা নিতে হবে বেসিক্যালি প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে। এখন 3টাই যদি ফিউচার ভ্যালু হইতো, যে বলতো যে তোমাকে 10 বছর পরে 6 লাখ টাকা দিব, তাহলে এই যে 10 বছর পরে 6 লাখ, তাহলে এটা হয়ে যেত ফিউচার ভ্যালু। তাহলে এটা ফিউচার ভ্যালু হলে অটো আমাদের এগুলারও ফিউচার ভ্যালু বের করা লাগতো, কারণ এই দুইটা থেকে তো আমি ফিউচার ভ্যালু বের করতে পারবো, প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো আমার ইচ্ছা, তাই না? কিন্তু আমার মূল আমাকে আমাকে হচ্ছে মানে পয়েন্টটা দিয়ে দিচ্ছে হচ্ছে 1 নম্বর অপশনটা, যে টাকাটাকে আমি এখন পাচ্ছি নাকি ভবিষ্যতে পাচ্ছি, কিন্তু এককালীন টাকা দিবে এখন। কথা বুঝতে পারছি? তো এই জন্য এটাকে ধরে আমাকে আগাইতে হবে। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে নাই, তুমি পুরো বোর্ডে খুঁজলে হয়তো 2টা বা 1টা প্রশ্নই পাইবা, এবং এটাই বারবার আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? টেনশনের কোনো কারণ নাই তো, আমি তো বললাম যে এই টাইপের প্রশ্ন আসলে একটাই আসবে। ওকে, যেমন আরেকটা প্রশ্ন আছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাইতে চাই। এই যে দেখো, টেনশনের কোনো কারণ নাই, যেখানে টেনশন সেখানে সমাধান আছে। এটা আরেকটা প্রশ্ন তোমরা একটু দেখো, এই যে দেখো এখানে একটা প্রশ্ন আছে। এক্ষেত্রে তুমি কি করবা, একটু প্রশ্ন দেখো আর তুমি অপশনগুলো দেখো। 3টা অপশন আছে, হ্যাঁ, তোমাকে বলছে 3টা প্রস্তাব রেজাল্ট করতে পারলে তাহলে উক্ত যে কোনো একটি প্রস্তাব অর্থ গ্রহণ করতে পারবে। প্রস্তাব 3টি হলো কি, মানে ধরো একটা ভালো রেজাল্ট করার জন্য তোমার একটা টার্গেট দেওয়া হয়েছে, যে তুমি ভালো রেজাল্ট করতে পারলে তোমাকে এই 3টার যে কোনো একটা মানে হচ্ছে প্রস্তাব তুমি অ্যাকসেপ্ট করতে পারবা। দেখো খেয়াল করো, বলছে আগামী 5 বছর প্রত্যেক বছর 700 টাকা করে গ্রহণ করা, তার মানে প্রতি বছর 700 টাকা করে দিবে। আচ্ছা, আগামী 5 বছর 1 থেকে 5 বছর যথাক্রমে এত টাকা করে দিবে, তাহলে উপরের গুলো তো ভবিষ্যৎ, আমি মানে টাকাগুলো এখন থেকে ভবিষ্যতে পেতে থাকবো, এগুলা দিয়ে আমি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, এগুলা দিয়ে আমি ফিউচার ভ্যালু বের করতে পারি, ঠিক আছে? কিন্তু নিচেরটা দেখো, বলছে আজকে 2825 টাকা গ্রহণ। আজকে কত টাকা গ্রহণ? আজকে 2825 টাকা গ্রহণ। এইটাই হচ্ছে মূলত মূল পয়েন্ট, এইটাই হচ্ছে মূল পয়েন্ট, যে এখন তাহলে 3টার মধ্যে দেখো আজকে মানে বর্তমান বোঝাচ্ছে, তাহলে অলরেডি এটা প্রেজেন্ট ভ্যালু, তাহলে এটার সাথে যদি উপরের দুইটা তুমি কম্পেয়ার করতে যাও, তাহলে কোনো সন্দেহ আছে যে উপরের দুইটারও প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে? কোনো সন্দেহ আছে যে উপরের দুইটারও প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে? কারণ 3টার যদি প্রেজেন্ট ভ্যালু আমি বের না করি, তাহলে তো 3টার মধ্যে কোনটা আমি অ্যাকসেপ্ট করবো সেটা আমি বুঝবো না। আমি কথা বুঝাতে পারছি? সো এই যে 2টা অঙ্ক আমি তোমাকে দেখাইলাম, এই দুইটা অঙ্ক এর বাইরে আর কোনো কিছু নাই। এই টাইপের অঙ্ক আসলে এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। তাহলে এখানে কিন্তু একটা জায়গায় স্পষ্ট তোমাকে একটা অপশন দিয়ে দিছে যে আজকে, হ্যাঁ, এখন, এককালীন, এইটাই প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটার সাথে কম্পেয়ার করে যদি বাকিগুলো ডিসিশন নিতে যাই, তাহলে ওগুলোরও প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এর বাইরে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? শেষ? এবার কি আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম? না না, কোনটা এনুইটি করতে হবে সেটা আমার ফ্যাক্ট না, কোনটা এনুইটি করতে হবে সেখানে তো আমি যাই নাই। আমি এখনো আসছি প্রেজেন্ট ভ্যালু করবো নাকি ফিউচার ভ্যালু করবো সেই জায়গার মধ্যে। তো আমি যে বললাম যে এই টাইপের অঙ্ক আসলে তুমি যদি আগে থেকে করে না যাও, তুমি তো বিপদে পড়ে যাবে, এই জন্য তোমাকে বুঝতে হবে পয়েন্টটা কি। দুইটা অঙ্ক দেখাইলাম যেন তোমার কনফিউশনটা দূর হয়। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? এবার বুঝছি, ভেরি গুড। ওকে, এবার চলে আসো, এবার আমরা এনুইটি করবো না কি করবো সেটা আমি এবার ডিসিশন নিব। আমি আগে ডিসিশন নিব অঙ্ক কি ফিউচার ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু, শেষ। এরপরে আসবো এটা এনুইটি নাকি লামসাম মেথড, ঠিক আছে? এনুইটি নাকি লামসাম মেথড। প্রথমে তো আমি এনুইটি লামসাম নিয়ে আমার টেনশন করার কিছু নাই, আমি সূত্র ভুল দেখে যদি এনুইটি বা লামসাম যেভাবে করে সে আমি কি অ্যান্সার মানে নাম্বার পাবো পাবো না, ঠিক আছে? ওকে, একটু রেসপন্স করবা, কোনো প্রবলেম হলে বলো, আমি চেষ্টা করবো ক্লিয়ার করার। এবার আসলে আমরা কি করবো, দেখো 1 নম্বর অপশনের কিন্তু কোনো কাজ করার দরকার নাই, এটা অলরেডি প্রেজেন্ট ভ্যালু। এখানে দেখো প্রতি বছর 1,20,000 করে, তাহলে প্রতি বছর বারবার 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 কত করে, 1,20,000 করে, তাহলে বারবার 1,20,000 করে টাকা পাইতেছি আমি বারবার, তার মানে বারবার একই পরিমাণ টাকা পাচ্ছি, তাহলে এটা অবভিয়াসলি কিসের অঙ্ক, এটা এনুইটির অঙ্ক, কোনো সন্দেহ নেই। এবং নিচেরটাও প্রথম 8 বছর তো আমি 1,00,000 করে টাকা পাচ্ছি, প্রথম 8 বছর, মানে প্রথম 8 বছর কিন্তু একবারে না, প্রথম 8 বছর প্রত্যেক বছর প্রতি বছর 1,00,000 করে টাকা পাচ্ছি, তাহলে এটাও তো এনুইটির অঙ্ক, বারবার 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 টাকা পাচ্ছি কিন্তু একই পরিমাণ টাকা পাচ্ছি, তাহলে এটাও এনুইটির অঙ্ক।
তাহলে দুইটাই আমার এনুইটির অঙ্ক করতে হবে। এখন এনুইটির ক্ষেত্রে দুই ধরনের এনুইটি হয়, একটা সাধারণ ভিত্তি, একটা অগ্রিম ভিত্তি। সো আমরা ওই সূত্রগুলো তো আমরা সবাই জানি, অঙ্ক করতে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়। আর নিচে অলিউল্লাহ ভদ্রলোক, সে ব্যাংকে কিছু টাকা জমা রাখছে 20 বছরের জন্য, সেখান থেকে সে মানে হচ্ছে 16% ইন্টারেস্ট পাবে। নর্মালি অঙ্কের ক্ষেত্রে আমাদের 16% ইন্টারেস্ট দিয়ে অঙ্ক করতে হবে 3 মাস পর পর, মানে এটা একদম হচ্ছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি। ত্রৈমাসিক হলে কি হয়, এমআর ভ্যালু কত হয়, কোয়ার্টারলি হলে এমআর ভ্যালু হয় 4, 3 মাস পর পর একবার, তাহলে 12 মাসে কয়বার, 3 মাস পর পর একবার হলে 12 মাসে হয় 4 বার, তাহলে এমআর ভ্যালু 4 ধরে অঙ্ক করলে এটা হয়ে যাবে। তাহলে এটা সহজ। এইখানে দেখো কি জানতে চাইছে তোমার কাছে মূলত, রূপসা ব্যাংকে 20 বছর পর জনাব অলিউল্লাহ হিসাবে কত টাকা জমা হবে। দেখো তো এর থেকে আর স্পষ্ট কোনো কিছু কি আছে? এই যে শেষের অংশটা, এই যে এই অংশটা, এটা তো একবারে ইজি একটা ফ্যাক্ট। এখানে বলেই দিছে যে 20 বছর পর জনাব অলিউল্লাহ কত টাকা পাবে। তাহলে এটা সিম্পল, আমরা বুঝতেছি এটা কি ফিউচার ভ্যালুর অঙ্ক। আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। এখন ফিউচার ভ্যালু বের করবে, এটা কি এনুইটির অঙ্ক নাকি নর্মাল অঙ্ক? দেখো তিনি রূপসা ব্যাংকে 20 বছরের জন্য 1 লাখ টাকা জমা রাখছে। 20 বছরের জন্য 1 লাখ টাকা। সে কি ব্যাংকে একসাথে 1 লাখ টাকা জমা রাখছে নাকি প্রতি বছর 1 লাখ টাকা জমা রাখছে? এখানে কি বলছে প্রতি বছর সে 1 লাখ টাকা করে জমা রাখে? এখানে তো এগুলো বলে নাই। এখানে বলছে সে একসাথে 1 লাখ টাকা জমা করে দিছে। তাহলে এটা একবারই টাকা তার থেকে গেছে এবং সে একবারই টাকা পাবে। তাহলে এটা অবভিয়াসলি লামসাম মেথড, অর্থাৎ নরমাল নিয়মের অঙ্ক। তাহলে এটা ফিউচার ভ্যালু বের করতে হবে, নরমাল সূত্র দিয়ে করলে হবে। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু কি, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। আর এখানে যদি চক্রবৃদ্ধি আছে তাহলে m দ্বারা গুণ, m দ্বারা ভাগ, শেষ। আর তো কোনো ঝামেলাই নাই এই অঙ্কের মধ্যে। রূপসা ব্যাংকের ঘটনা কি বোঝা গেছে? এটা তো ইজি। দেখো 20 বছর পর, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, ব্যাংকে জমা রাখা যখন বুঝাবে, ব্যাংকে জমা রাখা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, ব্যাংকে জমা রাখা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, এটা তোমাকে এখনই করতে হবে। তুমি ঋণ নিলে এখনই নিবা, ব্যাংকে জমা রাখলে তুমি এখনই রাখবা। এগুলো সবসময় প্রেজেন্ট ভ্যালুকে মিন করে। কাকে মিন করে? প্রেজেন্ট ভ্যালুকে মিন করে। এগুলো সবসময় প্রেজেন্ট ভ্যালুকে মিন করে, ঠিক আছে? আর একটা নির্দিষ্ট সময়ের পর তুমি যে টাকা পাবে সেটা অবভিয়াসলি ফিউচার ভ্যালু। তাহলে এখানে আমার ফিউচার ভ্যালু বের করলে হয়ে যাচ্ছে। এখানে কি বের করলে হয়ে যাচ্ছে? ফিউচার ভ্যালু বের করলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সিম্পল জিনিস। দেখো তাহলে এখানে আমি এখন এই যে, তাহলে ফিউচার ভ্যালু বের করে ফেললাম, ঠিক আছে? 8 নং প্রশ্নের গয়ের উত্তর। তাহলে এখানে আমি নর্মাল ফিউচার ভ্যালু বের করলে হয়ে যাচ্ছে, নর্মাল ফিউচার ভ্যালু বের করলে হয়ে যায়, ঠিক আছে? সো এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমাকে অনেকে বলছো যে এখানে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করবা, যে এখানে লেখে অথবা দেয়া আছে এইভাবে কিন্তু তুমি এই জিনিসগুলো দেখাবা। প্রেজেন্ট ভ্যালু, তুমি ব্যাংকে কত টাকা জমা রাখতে চাইছো, ব্যাংকে কত টাকা জমা রাখতে চাইছো, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাটা কি প্রেজেন্ট ভ্যালু। আর যদি তুমি ফিউচার ভ্যালু বের করবা তাহলে অঙ্কে যে 1 লাখ টাকা সেটা তো প্রেজেন্ট ভ্যালুই। এবং আমি বলছি ব্যাংকে জমা রাখা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, এগুলো প্রেজেন্ট ভ্যালুকে মিন করে। তারপরে বলছে আয়ের মান কত, আয়ের মান কত, আয়ের মান কত পার্সেন্ট, 12%, মানে 16%। এরপরে এন এর মান কত হচ্ছে 20 বছরের জন্য, এম এর মান কত 4। এম এর মান 4 কেন? কারণ এখানে বলছে 3 মাস পর পর। তাহলে 3 মাস পর পর হলে 1 বছরে কয়বার সুদ দিতে হবে? 4 বার। তাইলে আমার এখানে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় আমাকে 1 লাখ বসাইতে হবে। আমার আয়ের জায়গা মানে 1 এর জায়গা 1 প্লাস আয়ের জায়গা হচ্ছে 16%, মানে কি 0.16। তাহলে 0.16 ডিভাইড বাই 4, 20 into 8। তাহলে এই ক্যালকুলেশন তো নিশ্চয়ই আমাদের আর কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে জনাব অলিউল্লাহ রূপসা ব্যাংক থেকে 20 বছর পর কত টাকা পাবে বলো তো? 23,04,980 টাকা। 23,04,980 টাকা। দেখো গ নাম্বার ক্লিয়ার কিনা, গ নাম্বার প্রশ্ন ক্লিয়ার কিনা। দেখো একটা প্রশ্নে মোটামুটি এই চ্যাপ্টারের সকল কনসেপ্ট চলে আসছে, একটা প্রশ্নে সব কনসেপ্ট চলে আসছে, ঠিক আছে? স্যার ফ্রি ক্লাস করান, বিশেষ করে স্যার বলবেন কি নাইমুল, কি জানতে চাইছেন বুঝি নাই। আমি কি পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম? গ নাম্বার প্রশ্ন কেন ফিউচার ভ্যালু হইলো, আর কেন লামসাম সূত্র হইলো, এবং আলটিমেটলি এত টাকা হয়েছে, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, নাহলে দ্রুত বলেন, আমরা দ্রুত আগাই। হ্যাঁ, আমরা দ্রুত আগাই, প্রত্যেকটা প্রশ্নের কনফিউশন আমরা ইনশাল্লাহ শেষ করবো আজকের ক্লাসে। দ্রুত বলে ফেলেন। ক্লিয়ার সবাই? মাথা ঠান্ডা রেখে যে যে নিয়মের অঙ্কগুলো করাচ্ছে শুধু একটু দেখেন, ইনশাল্লাহ টেনশন থাকবে না। জাস্ট সময় নিয়ে ক্লাসটা করেন, দেখবেন যে এই চ্যাপ্টারও আপনার কাছে অনেক কঠিন লাগবে না। কারণ সকল সমস্যা, যে যে অঙ্কে আপনি সমস্যায় পড়তে পারেন সেই সমস্যা নিয়ে মূলত এই অঙ্ক আমি সাজাইছি। মানে ওই অঙ্কগুলো সিলেক্ট করছে, অঙ্কগুলো তো আর আমি মানে নেইনি, এটা আমার সিলেক্ট। এগুলো আমার ফ্রি কোর্স ভাই, আমাদের ফ্রি কোর্স নাই মূল। হ্যাঁ, এগুলো ফ্রি ক্লাস, আমাদের কোনো পেড কোর্স আপাতত নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যা পড়াচ্ছি সব ফ্রি। ওকে,
এবার ঘ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, কি লেখা ছিল ঘ। ঘতে বলা ছিল জনাব অলিউল্লাহর কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত। এই যে দেখছো কোন প্রস্তাবটি গ্রহণ করেছে, এখানে কি তোমাকে বলছে যে ফিউচার ভ্যালুর ভিত্তিতে ডিসিশন দাও, প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে ডিসিশন দাও, এখানে কিন্তু বলে নাই। ওই অপশন যে তিনটা ছিল ওই তিনটা থেকেই তোমাকে বুঝে নিতে হবে যে কিসের ভিত্তিতে আমি ডিসিশন দিব, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে নাকি ফিউচার ভ্যালুর ভিত্তিতে। সো আমরা তো ডিসিশন নিয়ে ফেলছি যে তিনটারই আমার কি বের করা লাগবে, তিনটারই আমার প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে, আর এটার অলরেডি প্রেজেন্ট ভ্যালু দেওয়াই আছে। তাহলে বিকল্প বা প্রস্তাব একের প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6 লাখ, কারণ এটা তো আর কোনো কিছু নাই। 6 লাখ টাকা এককালীন পাবো, এটাই এখন পাচ্ছি, এটাই এখন যেহেতু পাচ্ছি এটাই প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এখন তাহলে এই দুই প্রস্তাবের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই দুই প্রস্তাবের ক্ষেত্রে যদি আমি প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলি তাহলে তিনটার মধ্যে আমি কম্পেয়ার করে যেটা বেশি সেটাই আমি গ্রহণ করব, যেটা থেকে আমি বেশি টাকা পাবো সেটাই আমি গ্রহণ করব। ক্লিয়ার? ওকে, সো আসো আমরা বাকি দুইটার এই দুই প্রকল্পের কি বের করবো, এখন প্রেজেন্ট ভ্যালু বের করব। এই যে দেখো, তো ঘ নাম্বার প্রশ্নে আমরা কি বলতেছি, জনাব অলিউল্লাহ কোন প্রস্তাবটি গ্রহণ করবেন তা জানার জন্য আমাদের প্রস্তাবগুলোর কি করতে হবে, প্রত্যেকটা প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য 6 লাখ টাকা, এটা কি আর বের করা লাগবে, এটা বের করার দরকার নাই, কারণ এটা অলরেডি কি করা আছে। হ্যাঁ, দ্রুত দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করবে, এবং এই দ্বিতীয় বলো তৃতীয় বলো দুইটার ক্ষেত্রে তোমার কি করা লাগবে, এনুইটির অঙ্ক করা লাগবে। এবং সেটা কোন এনুইটি, প্রেজেন্ট ভ্যালু এনুইটি, তাই না। যদি প্রেজেন্ট ভ্যালু বের করবো সাথে এনুইটি বের করতে হবে, তার মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এনুইটির অঙ্ক। কিসের অঙ্ক, প্রেজেন্ট ভ্যালু এনুইটির অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে প্রেজেন্ট ভ্যালু এনুইটির অঙ্ক আমি করবো, এই প্রেজেন্ট ভ্যালু এনুইটি তো আবার দুই ধরনের হয়, একটা সাধারণ বৃত্তি হয়, একটা অগ্রিম বৃত্তি হয়। তো অগ্রিম বৃত্তি কখন হয়, যখন বছরের শুরুতে কোন একটা নির্দিষ্ট সময় শুরুতে টাকা আমি পাই কিংবা টাকা দেই, কোন নির্দিষ্ট সময় শুরুতে টাকা পাই কিংবা দেই। আর সাধারণ বৃত্তি কখন হয়, সাধারণত যখন আমরা বছরের শেষে টাকা পাই কিংবা দেই। যে অঙ্কটা আমি তোমাদেরকে পড়াইলাম সেখানে কি কোথাও বলা ছিল যে প্রতি বছরের শুরুতে, এখানে কি এরকম কোনো স্পষ্ট তথ্য আমাদেরকে দেওয়া ছিল, দেখো তো এখানে এরকম কোনো তথ্য কি দেওয়া ছিল, কোন জায়গায় কি বলছে। এই যে দুইটা লাইন এখানে প্রতি বছরের শুরুতে কোন জায়গায় বলছে, প্রথম 8 বছরের শুরুতে কোন জায়গায় বলছে, বলে নাই। তো কিছু না বলা মানে শেষ, কিছু না বলা মানে কি শেষ ধরে নিতে হবে। তাহলে আমাদেরকে সাধারণ বৃত্তির সূত্র দিয়ে অঙ্ক করলে হবে, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু সাধারণ বৃত্তির সূত্র দিয়ে করলে হবে। শুরুতে বলা থাকলে আমরা অগ্রিম বৃত্তির অঙ্ক করব, আর শুরুতে বলা না থাকলে আমরা সাধারণ বৃত্তির সূত্র দিয়ে কি করব, অঙ্ক করব। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই সেম জিনিস আমরা করে ফেললে ঘটনা ঘটে গেল। তাহলে এখানে এনুইটির মান কত হবে, দেখো এর মান কত হবে, এনুইটি হচ্ছে 1,20,000, এন এর মান কত 10, ঠিক আছে। আর এখানে তো প্রতি বছর আছে, তাহলে এম হবে না, ওকে। তারপরে এখানে সুদের হার তো আমাকে দিয়ে দিচ্ছে কত, সুদের হার মানে হচ্ছে 16%, সুদের হার কত পার্সেন্ট, সুদের হার হচ্ছে 16%। সো আমি যদি ফিউচার ভ্যালু এনুইটি সূত্র লিখে এই ভ্যালুগুলো ইনপুট দেই তাহলে তো আমার ঘটনা ঘটে গেল, শেষ। ঠিক আছে, এই তাহলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে, এই যে এনুইটির ভ্যালু হচ্ছে 1,20,000, এন হচ্ছে 10 বছর, আই হচ্ছে 12%, প্রেজেন্ট ভ্যালু এনুইটি হচ্ছে কত, প্রেজেন্ট ভ্যালু এনুইটি হচ্ছে, ও এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস একটু ভুল করলে মানে এটা হয়তো বা ভুল হয়ে যাবে, আমারও আসলে আমি খেয়াল করিনি দেখে এটা আমারও চিন্তা হচ্ছে। এই যে জনাব অলিউল্লাহ প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট, 12%। এই প্রত্যাশিত আয়ের হার কোনগুলোর ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে। প্রত্যাশিত আয়ের হারটা কোনগুলোর ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে। আর এই সুদের হারটা মূলত সে যে রূপসা ব্যাংকে টাকা জমা রাখছিল, এই রূপসা ব্যাংকে যে টাকা জমা রাখছে সেখান থেকে সে এই রেটে ইন্টারেস্ট পাবে, প্রত্যাশা করতেছে সে। এইখানে দেখো তো এখানে কি কোন ইন্টারেস্ট রেটের পরিমাণ দেওয়া ছিল, দেওয়া ছিল না, অর্থাৎ সে এখান থেকে প্রত্যাশিত মুনাফাটা হচ্ছে কত পার্সেন্ট করে, 12% করে সেখান থেকে মুনাফা পাবে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমার প্রত্যাশিত মুনাফার পরিমাণ অর্থাৎ আয়ের পরিমাণ কত পার্সেন্ট ধরতে হবে, 12% হিসেবে ধরে নিলেই হবে। তো দেখো তুমি যদি অঙ্কগুলো করে ফেলো তাহলে ঘটনা ঘটে গেছে। তাহলে প্রথম আমি এই ক্যালকুলেশন গুলা
এই অংশের ক্যালকুলেশনটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখাইছি, অর্থাৎ বন্ডের চ্যাপ্টারে কিন্তু আমি এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেখাইছি কিভাবে। হ্যাঁ, সো এখানে তুমি ভ্যালুগুলো বসায় দেওয়ার পরে, সূত্র তো তোমরা জানো, সূত্র নিয়ে আলোচনা করার কিছু নাই, তো বসায় দেওয়ার পরে ক্যালকুলেশন করলে তাহলে দ্বিতীয় বৃত্তির প্রেজেন্ট ভ্যালু বেরোচ্ছে 6,78,000 টাকা। দেখো অলরেডি প্রথমটাতে পাইতে তুমি 6 লাখ, পরেরটাতে পাই গেছো বর্তমান মূল্য 6,78,000। তাহলে এই প্রথম আর দ্বিতীয়র মধ্যে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? অবভিয়াসলি দ্বিতীয়টা, কারণ এখানে বর্তমান মূল্য বেশি। এবার তৃতীয়টার ক্ষেত্রে আসো। তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু মজা আছে, তৃতীয়টার ক্ষেত্রে মজা আছে। কি মজা আছে দেখো, তৃতীয় প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু মজা আছে, খুব ইন্টারেস্টিং। আমি কেন এই প্রশ্নটা বাছাই করছি ভাই, একটা প্রশ্ন করলে পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে, একটা প্রশ্ন করলে পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। খেয়াল করতে হবে, এই 3 নাম্বার প্রস্তাবে কি বলছিল তোমার মনে আছে? প্রথম 8 বছর, কয় বছর? প্রথম 8 বছর, প্রথম 8 বছর দিলে 1 লাখ টাকা করে, মনে আছে কিনা? প্রথম 8 বছর 1 লাখ টাকা করে। তাহলে এই যে এনুইটির অঙ্কই আমি করতেছি বেসিক্যালি, দেখো এখানে প্রেজেন্ট ভ্যালু লিখলেও কিন্তু এনুইটি শব্দটা কিন্তু আমি এখানে অ্যাড করি নাই, এখানে প্রেজেন্ট ভ্যালু এনুইটি শব্দটা কিন্তু অ্যাড করাই নাই। কারণ দেখো এতটুকু অংশ এনুইটির, আর এই অংশটা কিন্তু নরমাল সূত্র, এই অংশটা কিসের সূত্র? নরমাল সূত্র। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এইখানে আপনি ইউনিটের সূত্র ব্যবহার করলেন আবার নরমাল সূত্র ব্যবহার করলেন, এটা একসাথে কেন হইলো? কারণটা খেয়াল করে দেখেন তো, বলা হয়েছে প্রথম 8 বছর টাকা পাবেন 1 লাখ টাকা করে, প্রথম 8 বছর 1 লাখ। তারপরে নবম আর দশম বছরে আলাদা আলাদা টাকার কথা বলছে না? নবম বছর পাবো 1,50,000 আর দশম বছর পাবো 1,60,000। ঠিক আছে, তাহলে ওই সময় গিয়ে তো টাকা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ওই সময় গিয়ে টাকা কি হয়ে যাচ্ছে? ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাগুলো তো আমি 9 নাম্বার আর 10 নাম্বার বছর গিয়ে পাবো। তাহলে এখন আমি বের করতেছি প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাইতে হবে। কোন সূত্র? নরমাল সূত্র, লামসাম সূত্র। আর যে প্রথম 8 বছর প্রতি বছর সমান টাকা ফেরত পাচ্ছি, একই পরিমাণ টাকা ফেরত পাচ্ছি, 1 লাখ টাকা করে ফেরত পাচ্ছি। সো আমি আপনাদেরকে বলছিলাম কিনা যে আপনি বারবার টাকা ফেরত পান, কিন্তু ভিন্ন ভিন্ন টাকা হইলে কিন্তু লামসাম মেথডের সূত্র হবে, ভিন্ন ভিন্ন টাকা হইলে কিন্তু নরমাল সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এখানে দেখেন 9 নাম্বার বছর, এখানে 10 নাম্বার বছর, আর এখানে আমরা 8 নাম্বার বছর পর্যন্ত ইউজ করবো। 8, 9, 10, 8, 9, 10 হয়ে গেল, শেষ, আর কোনো ঝামেলা নেই। তাহলে আমাদের এখানে এনুইটির পরিমাণ 1 লাখ টাকা আপনি বসায় দেন, তারপরে 1 বাই এই সবকিছু আপনি বসান, তারপরে দেখেন 9 নাম্বার বছর 1 লাখ, 1,50,000 ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, পাওয়ার হচ্ছে 9, কারণ 9 নাম্বার বছর। ওকে, তারপরে এখানে 1,60,000 10 নাম্বার বছর, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, পাওয়ার হচ্ছে 10, শেষ। তো আপনি যদি আপনার মতো করে ক্যালকুলেশন করেন, করলে টাকা বের হইতেছে 6,02,371, 6,02,371 টাকা, 6,02,371 টাকা। তাহলে এই হচ্ছে 3টা প্রস্তাব। প্রথম প্রস্তাবে টাকা পাচ্ছি আমি 6 লাখ, পরের প্রস্তাবে টাকা পাচ্ছি 6,78,000, তৃতীয় প্রস্তাবে টাকা পাচ্ছি 6,02,000। এবার আপনি বলেন কোন প্রস্তাবটা আপনি গ্রহণ করবেন, বলেন তো কোন প্রস্তাবটা আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, আলাদা করা যাবে, ফারজানা কলি, তা আপনি আলাদা করে তো পরে আবার যোগই করা লাগবে, আলাদা করে তো আবার যোগই করা লাগবে, তাহলে একবারে যোগ করে দেন না, আলাদা করে তো আবার যোগই করা লাগবে, তো একবারেই করে ফেলেন। আপনি আগে প্রেজেন্ট ভ্যালু ইউনিটি বের করলেন 8 বছরের জন্য, তারপরে 9 নাম্বার বছর আর 10 নাম্বার বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু আলাদা আলাদা করলেন, তারপরে মোট বর্তমান মূল্য দিয়ে 3টা যোগ করে দেন, হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেহেতু অঙ্ক একসাথেই করতে হবে, একবারে করে ফেলাই ভালো। তাহলে এবার 3টা প্রস্তাবের মধ্যে আমি কোন প্রস্তাব গ্রহণ করবো বলেন? 3টা প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাব গ্রহণ করব? আমার অবশ্যই, হ্যাঁ হ্যাঁ করা যাবে সাকিবুল হাসান, কেন করা যাবে না ভাই? আলাদা করলে প্রথম 8 বছরের জন্য এনুইটি বের করবা এনুইটি বেসিসে, তারপরে 9 নাম্বার 10 নাম্বার বছরের জন্য আবার আলাদা করে প্রেজেন্ট ভ্যালু বের করবা, তারপরে মোট বর্তমান মূল্য লিখে এই 3টা আলাদা আলাদা ভ্যালু যোগ করে দিলেও তোমার এই টাকাটাই আসবে, তুমি আলাদা আলাদা করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা বোর্ড কোশ্চেন না, বোর্ড কোশ্চেনের বাবা, মানে এই একটা প্রশ্ন সমাধান করে গেলা মানে তুমি ধরো অনেক কিছু শিখে ফেললা একটা কোশ্চেনের মধ্যে। একটা প্রশ্ন কতক্ষণ ধরে পড়াচ্ছি দেখো, একটা প্রশ্ন কতক্ষণ ধরে পড়াচ্ছি, এই এক প্রশ্ন তো তোমার পুরো চ্যাপ্টার রিভিশন, তুমি একটু খেয়াল করে দেখো, পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে এই একটা প্রশ্নের মধ্যে। তাহলে 3টে প্রস্তাবের মধ্যে দেখো, প্রথমটা 6 লাখ, পরেরটা 6,78,000, পরেরটা হচ্ছে 6,02,000। তাহলে 3টে প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য বেশি, সুতরাং জনাব অলিউল্লাহ প্রকাশকের কাছ থেকে দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করা উচিত। শেষ, তোমার মন্তব্য লিখে দিলে অঙ্ক কমপ্লিট। ঠিক আছে ভাইয়া, আবার একটু বলবেন প্লিজ, মানে কোন অংশটা তুমি বুঝো না সেই অংশটা স্পেসিফিক করে বলো, আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, সব চ্যাপ্টার দিব, টেনশনের কিছু নাই, ধীরে ধীরে একে একে আমি সবগুলো চ্যাপ্টারই দিব। ওকে,
আর 9 নাম্বার চ্যাপ্টার মূলধন মানে হচ্ছে তোমার কি বলে মূলধন ব্যয় অধ্যায়ের আমি একটা বেসিক ক্লাস একবারে A to Z একটা ক্লাস আমি আপলোড করে দিব, রেকর্ড ক্লাস। এটা করে নিলে একেবারে এমসিকিউ সিকিউ দুইটাই কভার হয়ে যাবে। এরপরে আমরা একটা ক্লাস দিয়ে আমরা শুধু অঙ্ক করাই দিব। আমি কি এই অঙ্কটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি ভাই? এই অঙ্কটা কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা বলো? এটা হইলে আমি পরের অঙ্কে যাই। এরপরের গুলো আর এত আলোচনা নেই, এগুলো শর্টকাট, আমি বলবো তুমি দেখলেই বুঝবা। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এই জায়গার মধ্যে বেশি। এই টাইপের প্রশ্ন আসলে তুমি ধরা খেয়ে যাবা। ঠিক আছে, 6,78,000 নিব, হ্যাঁ, কোনো সন্দেহ নাই ভাই। এখানে কোনো আমি তোমাকে কোনো সহজ অঙ্ক দেখাই, কারণ তুমি সারা বছর সহজ অঙ্ক তুমি করছো, তোমাকে এমন কোনো অঙ্ক আমি করাই দিতে চাই না। সহজ 4-5 অঙ্ক করাই দিলাম, তুমি করে গেলা, করে তুমি লাফাইতেছো, আরে বাবারে আমি তো করে আসছি, এগুলো কমন আসবে না। আমি তোমাকে কিছু ইউনিক জায়গায় টাচ করে দিতে চাই, যে প্রশ্ন নর্মাল সহজ জিনিসগুলো তুমিও পারো। তাই আমি তোমাকে এমন কিছু জিনিস শিখাতে চাই যেগুলো জানলে আর তুমি আসলে কি করতে পারবা, তুমি ভালো করতে পারবা, মানে তুমি ঝামেলায় পড়বা না, সোজা কথা। ওকে, ক্লিয়ার হইলে তো বাকিগুলো আমরা দেখি, বাকিগুলো করে ফেলবো এখন। এখন আর বেশি সময় লাগবে না, ঠিক আছে, এখন সব ইজি হয়ে যাবে। আমরা কঠিন জিনিস শিখে যাব, সহজগুলো আমরা ইজি করে পরীক্ষা দিয়ে আসবো। ওকে, সমস্যা নাই, আমি সবগুলো ম্যাথের চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। শুধু ক্লাসে থাকতে হবে, কন্ডিশন হচ্ছে ক্লাস ঠিক মতো করতে হবে। এই যে ক্লাসে উপস্থিতি কমে যায় ফিনান্স ক্লাস, এই জন্য কিন্তু ফিনান্স ক্লাস করে দিচ্ছে করে না। ঠিক আছে, তো চলো এবার আমি তোমাদেরকে কিছু সহজ প্রশ্ন দেখাই, এগুলো তুমি নিজেই জাস্ট দেখলে বুঝবা পারবা, এগুলো নিয়ে তেমন টেনশনের কিছু নাই। যেমন এখানে একটা প্রশ্ন তুমি একটু দেখো, এগুলো এবার তুমি পড়লেই তো বুঝবা কি হবে। দেখো বলছে আরিফ এইচএসসি পাস করার পর ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। আরিফ এইচএসসি পাস করার পর কি করার সিদ্ধান্ত নিয়েছে? ব্যবসা। আরিফ তার বাবার কাছ থেকে প্রাপ্ত 1,00,000 টাকা, আরিফ তার বাবার কাছ থেকে 1,00,000 টাকা পাইছে। তার মানে আরিফের কাছে এখন আছে কত? আরিফের কাছে বর্তমানে 1,00,000 টাকা আছে। এবং তুমি যখন কোনো টাকা ব্যাংকে জমা রাখবা, সে জমা কিন্তু টাকাটা সবসময় প্রেজেন্ট ভ্যালু হিসাবে গণ্য করবে, এটা একটু খেয়াল রাখবো। ওকে, খেয়াল করো। বলছে এই 1,00,000 টাকা সোনালী ব্যাংকে 5 বছর জন্য 10% সুদে জমা রাখছে। কে জমা রাখছে? জনাব আরিফ এই টাকাটা ব্যাংকে জমা রাখছে। তার মানে সে যে ব্যাংকে এই 1,00,000 টাকা জমা রাখছে, তাহলে এটা নিঃসন্দেহে কোন ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। এবং এই টাকাটা কিন্তু সে একবারে জমা রাখছে, বারবার মানে জমা দেয়। আচ্ছা, আরিফের বড় ভাই আরিফকে মুদি খানা দোকান করার পরামর্শ দিলেন। মানে বলতেছে যে তুমি কি করো, মানে টাকাটা ব্যাংকে না রেখা তুমি একটা মুদি দোকান করে ফেলো, হ্যাঁ, যেখান থেকে আগামী 5 বছরের নগদ আন্তঃপ্রবাহ হবে। অর্থাৎ আগামী 5 বছরে তোমার কাছে টাকা আসবে যথাক্রমে প্রথম বছরে 15,000, পরের বছর 28,000, পরের বছর 20,000, পরের বছর 25,000, পরের বছর 32,000। তাহলে একটা জিনিস খেয়াল করতেছো, এখানে 5 বছরে মুদি দোকান দিলে প্রত্যেক বছর কিন্তু টাকা আসতেছে বারবার বারবার বারবার। তাহলে বারবার টাকা আসলে কি এনুইটি বলা যাবে? যাবে না। বারবার টাকা আসলে এনুইটি বলা যাবে না। তাহলে কি করতে হবে? বারবার টাকা আসলে বা গেলেও আবার দেখতে হবে টাকার পরিমাণটা সমান কিনা। যদি সমান সমান টাকার পরিমাণ হয়, যদি সমান সমান টাকার পরিমাণ হয়, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট মানে এনুইটি, নয়তো লামসাম মেথড। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সে মুদি দোকান দিলে প্রত্যেক বছর কিন্তু সিমিলার টাকা পাচ্ছে না, এক এক বছর এক এক রকমের টাকা পাচ্ছে। প্রথম বছর সে পাবে হচ্ছে 15,000, পরের বছর 28,000, পরের বছর 20,000, 25, 32। তাহলে এক এক সময় কিন্তু সে এক এক টাকা পাচ্ছে, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট। তাহলে এটা কিন্তু লামসাম মেথড, মানে নর্মাল মানে সূত্র দিয়ে কিন্তু তোমাকে অঙ্কগুলা করতে হবে, নর্মাল প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝলাম যে এটা আমার এনুইটির অঙ্ক না, এটা লামসাম মেথডের অঙ্ক। এরপরে খেয়াল করো, বলতেছে আরিফের বন্ধু শফিক পরামর্শ দিলেন। মানে আরিফের ভাইয়া তখন পরামর্শ দিচ্ছে, এবার তার বন্ধু বলতেছে যে তুই একটা ফটোকপি মেশিনের ব্যবসা শুরু কর, যেখান থেকে আগামী 5 বছর প্রত্যেক বছর নগদ প্রবাহ হবে 30,000 টাকা করে। এবার খেয়াল করেন তো, জনাব আরিফের বন্ধু শফিক যে পরামর্শ দিচ্ছে, সেখানে কি বলছে যে তুই একটা ফটোকপির মেশিন কিন, যেখান থেকে প্রত্যেক বছর তুই 30,000 করে পাবি, প্রতি বছর 30। তাহলে 1 থেকে 5, 1 থেকে 5 প্রত্যেক বছর টাকা কত করে আসবে? 30। তাহলে প্রতি বছর টাকার পরিমাণটা কি? সমান। তাহলে দ্বিতীয় যে পরামর্শ, অর্থাৎ তার বন্ধু শফিক যে পরামর্শ দিছে, এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কোন অঙ্ক করতে হবে? এনুইটির অঙ্ক করতে হবে। পয়েন্ট কি ক্লিয়ার কিনা বলো? এক্ষেত্রে তোমার কোন অঙ্ক করতে হবে? এনুইটির অঙ্ক। দেখছো খুবই চমৎকার না? এই এক দেখো
কত আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রথমটার মধ্যে হচ্ছে যেহেতু আমি ডিফারেন্ট দেখো দুইটার মধ্যে দুইটা মানে হচ্ছে পরামর্শের মধ্যে আমি বারবার টাকা পাইতেছি, তো একটার মধ্যে একই পরিমাণ টাকা বারবার আসতেছে আর এটার মধ্যে ডিফারেন্ট টাকা আসতেছে। সো বারবার আসা সত্ত্বেও দুইটাকে কিন্তু আমি এনুইটির অঙ্ক করতে পারবো না। আমি শেষেরটা যেহেতু একই পরিমাণ টাকা বারবার আসতেছে, আমি এটাকে এনুইটির অঙ্ক করব, আর এটাকে আমি হচ্ছে কিসের অঙ্ক করব, এটাকে হচ্ছে আমি মানে হচ্ছে লামসাম মেথডের নিয়ম দিয়ে করব। সো এটাও দেখতে হবে, এরকম ডিফারেন্ট টাকা আসলে তখন কি করতে হবে। সো এই জন্য এই অঙ্কটা নেওয়া, ঠিক আছে। ওকে ডান। তাহলে দেখো আরএফ এর জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত? ভাই আমি তোমাকে তো বলছি যখন তুমি ব্যাংকে টাকা জমা রাখবা তখন সেটা কি প্রেজেন্ট ভ্যালু, তাহলে তোমাকে অবশ্যই ফিউচার ভ্যালু বের করতে হবে। আর বলে দিতেছে আরএফ এর ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত, তাহলে এখানে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু নরমাল সূত্র বের করলে হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 + i হোল টু দি পাওয়ার n। তাহলে এই 1 লাখ টাকা হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু, এখানে n হচ্ছে 5, 10 হচ্ছে i, আর এখানে তো চক্রবৃদ্ধির কথা কিছু বলে নাই। তাহলে এই সব কিছু বসাইয়া দিলেই গ নাম্বার প্রশ্ন কিন্তু কি বের হয়ে যাচ্ছে, তোমার ফিউচার ভ্যালুটা কিন্তু বের হয়ে যাচ্ছে, নরমাল ফিউচার ভ্যালু কিন্তু বের হয়ে যাচ্ছে। দেখো দেখছো, তাহলে এই যে ঘটনা ঘটে গেল, সিম্পল জিনিস। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু হোল টু দি পাওয়ার i ইনটু n বসাই দিলে 1,61,000 টাকা হয়ে গেছে। আর এখানে অবশ্যই এইভাবে দেখাই দিবা, এখানে আমরা জানি দিয়ে লিখবা, লিখে সূত্র দিয়ে সুন্দর করে অঙ্কটা করে দিবা, একটু গুছাই খাতার মধ্যে একটু ডেকোরেশন করে সুন্দর করে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন, তার 4 নম্বর প্রশ্ন আমি কি করব, খেয়াল করো। এই ক্যালকুলেশন গুলো তোমরা করবা, আমি তো তোমাদেরকে এটা শীটটা দিয়ে দিব, হ্যাঁ এখানে। আর আমি এখানে যদি সব ক্যালকুলেশন করে তোমাদের পড়াতে যাই আমি ক্লাস 3 ঘন্টায় শেষ করতে পারবো না, আমি একটু শর্টকাট আগাইতে চাই। বলছে এখানে খেয়াল করো, আরিফের কোন ব্যবসাটি লাভজনক হবে, আরিফ কোন ব্যবসাটা করবে, সে কি মানে হচ্ছে তোমার মুদি দোকান দিবে নাকি বন্ধুর পরামর্শ অনুযায়ী ফটোকপির মেশিন কিনবে। তা এই ডিসিশনটা তার কখন নিতে হবে, 5 বছর পরে ডিসিশন নিতে হবে নাকি এখন ডিসিশন নিতে হবে, বলো তো, তোমরাই আমাকে বলো। যে তোমাদের যে ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য বুঝতে অসুবিধা হয়, তো মানুষের মতো চিন্তা করলে এই সমস্যাগুলো হতো না। তুমি দেখো তো এখন তো ডিসিশনটা তো আরিফের কখন নিতে হবে, 5 বছর পরে না। সে এখন মুদি দোকান দিলে না তাতে এই 5 বছরের টাকা তার আসবে, সে এখন ফটোকপি মেশিন কিনলে না তার কাছে 30,000 টাকা করে প্রতি বছর আসবে। আর আলটিমেটলি মুদি দোকান দিলেও তার এখন দিতে হবে, ফটোকপি মেশিন কিনলেও তার এখনই কিনতে হবে। তাইলে আমার বুঝাই যাচ্ছে যেহেতু ডিসিশন আমি এখনই নিব, তাহলে আমাকে অবশ্যই কি ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। কি ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে এই দুইটা প্রেজেন্ট ভ্যালু বের করলে হয়ে যাবে। এই ক্ষেত্রে হবে প্রেজেন্ট ভ্যালু এনুইটি, যেহেতু প্রত্যেক বছরের আসবে, শুরুতে না শেষে কিছু বলা নাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, মানে প্রেজেন্ট ভ্যালু সাধারণ বৃত্তি। আর এই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু নরমাল সূত্র, তো প্রেজেন্ট ভ্যালু নরমাল সূত্র কি, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 + এর i। তো এই অঙ্কটা যেহেতু 5 বছরের, তাহলে এটা 5 বার লিখতে হবে, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 + এর i হোল টু দি পাওয়ার 2, এরকম করে ডট ডট দিয়ে কয় বছর, 5 বছর লিখতে হবে। তো এইভাবে একটার ক্ষেত্রে আমি নরমাল সূত্র লিখে 5 বার লিখবো, যেহেতু 5 বার ডিফারেন্ট টাকা আসতেছে। আর এই ক্ষেত্রে আমি এনুইটি সূত্র বসাই দিলেই দুইটার বর্তমান মূল্য বের হলে যেটার বর্তমান মূল্য বেশি সেই ব্যবসা আমি করবো, সিম্পল। পয়েন্ট কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এই যে দেখো, তাহলে এখানে কি করছে, বর্তমান মূল্য, তাহলে ফিউচার ভ্যালু এই যে দেখো 1 2 3 4 5, এরকম সিমিলার জিনিস 5 বার লিখতে হবে। তুমি 5 বার লিখবা, এভাবে ডট ডট দিয়ে লেখার দরকার নেই, 1 2 3 4 5 এভাবে লিখবা, তারপরে ভ্যালু বসাই দাও। তাহলে এটার বর্তমান মূল্য বের হয়েছে 83,995 টাকা। এরপরে ফটোকপির মেশিন, তো ফটোকপির মেশিনের ক্ষেত্রে তো এনুইটি সূত্র ব্যবহার করতে হবে, আর এটা সাধারণ বৃত্তির সূত্র হবে, কারণ কি এখানে তো আর শুরুতে বলে না, শুরুতে না বললে শেষে ধরে নিতে হবে। তাহলে নর্মালি তুমি প্রতি বছর কত ফেরত পাবে, 30,000 টাকা, তাহলে এটা এনুইটি। তারপরে এন হচ্ছে 5 বছর, আয় হচ্ছে 12%, তাহলে বসাই দাও। তাহলে এখানে টাকা আসতেছে 1,08,134 টাকা। তাহলে মুদি দোকান দিলে তোমার যে টাকা পাইতা তার বর্তমান মূল্য 83,000 টাকা,
আর তুমি যে ফটোকপির মেশিন কিনবা সেক্ষেত্রে তোমার বর্তমান মূল্য হচ্ছে কত 1,08,000 টাকা। আর বর্তমান মূল্যের ক্ষেত্রে সবসময় আমরা কোনটাকে প্রায়োরিটি দিব? বেশিটাকে প্রায়োরিটি দিব। তাহলে তার আলটিমেটলি কি হওয়া উচিত? তার ফটোকপির মেশিন কেনা উচিত। এখানে না বোঝার তো কিছু নাই। দেখো, এই যে তারে যে পরামর্শ দিছে, এখন ধরো তোমার কাছে এগুলা একটু মানুষের মতো চিন্তা করো না। তোমার কাছে এখন ধরো 1,00,000 টাকা আছে। এখন তোমার ভাই বললো তুই কি করবি 1,00,000 টাকা দিয়ে? তুই একটা কি কর, হচ্ছে একটা মুদি দোকান দি। মুদি দোকান দিলে তোর প্রথম বছর 10,000 পাবি, পরের বছর 20,000 পাবি, এরকম করে তুই কিছু টাকা পাবি। 5 বছর তুই এরকম এরকম টাকা পাবি। তো তোমার এক বন্ধু বলতেছে এই 1,00,000 টাকা দিয়ে বা তোর কাছে যে টাকা আছে তুই এটা দিয়ে মুদি দোকান না দিয়ে তুই একটা কি কর, ফটোকপির মেশিন কিন। ফটোকপির মেশিন কিনলে তুই প্রতি বছর কি করতে পারবি? তুই হচ্ছে 30,000 টাকা করে পাবি আগামী 5 বছর। এখন তাহলে তুই কোনটা করবি? তাহলে এই কোনটা করবো? তাহলে আমি কি ব্যবসা কি 5 বছর পরে দিব নাকি ব্যবসা এখন দিব বলো? মানে এই প্রশ্নের উত্তরটা তুমি দাও। এই যে তুমি মুদি দোকান দিবা কিংবা ফটোকপির মেশিন তুমি কিনবা, তুমি কোন, এই যে ব্যবসা তুমি দিবা, এখানে বলছে তো তুমি 5 বছর ধরে টাকা পাইবা। তো তুমি কি 5 বছর পরে টাকা মানে ব্যবসা করবা? মানে ব্যবসা না করে কি, ব্যবসা শুরু না করে কি তুমি টাকা পাইবা? নাকি আগে ব্যবসা শুরু করতে হবে? আগে তো তোমাকে ব্যবসা শুরু করতে হবে, তোমাকে ডিসিশন নিতে হবে এখন। আমার এখন ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমি ডিসিশন নিতে চাই তাহলে আমার তো বর্তমান ভ্যালু দেখতে হবে, যে আমি যে ভবিষ্যতে যে টাকাগুলো আমি পাইতেছি এই টাকাগুলোর বর্তমানে কোনটার ভ্যালু বেশি। সবসময় বর্তমান মূল্যের প্রায়োরিটি বেশি, কোনটার বর্তমান মূল্য বেশি সেটা দিয়ে আমি আসলে আমি ডিসিশন নিব। কারণ ধরো তুমি হয়তো ভবিষ্যতে 10,00,000 টাকা পাইলা, কিন্তু ওই 10,00,000 টাকার বর্তমানে ভ্যালু হচ্ছে ধরো মানে 80,000 টাকা মুদি দোকান দিয়ে। আর ফটোকপির মেশিন করে তুমি কি করলা, তুমি ধরো হচ্ছে 8,00,000 টাকা পাইলা, সেখানে তার বর্তমান মূল্য দাঁড়াইতেছে ধরো হচ্ছে তোমার ধরো হচ্ছে 1,00,000 1,50,000 টাকা আসছে। তো যেটার বর্তমান মূল্য বেশি সেটার ভ্যালুই তো বেশি। অর্থাৎ বর্তমানে তুমি যেখান থেকে টাকা বেশি পাবে সেই টাকাতে তুমি বেশি কাজ করতে পারবে, সেটাকে ইনভেস্টমেন্ট করলে তোমার বেশি রিটার্ন আসবে। সুতরাং তোমার তো বর্তমান মূল্যকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? সুন্দর করে ঠান্ডা মাথায় চিন্তা করো, জাস্ট ডিসিশন গুলা ইম্পর্টেন্ট, যে আমি কখন কি করব। এখন এরকম যদি হইতো, ধরো তুমি কোন একটা ব্যাংকে 10,000 টাকা জমা রাখছো, সোনালী ব্যাংক বলছে যে আপনাকে আমি আগামী 5 বছরে 10% ইন্টারেস্ট দিব, ঠিক আছে? আমার রূপালী ব্যাংক বলতেছে আপনি আমার কাছে যদি এই টাকাটা জমা রাখেন আমি আপনাকে কি করব, আপনাকে হচ্ছে কি করব, আপনাকে মানে 10% ইন্টারেস্ট দেবো, কিন্তু সেটা মাসিক। খেয়াল করো, তাহলে এখানে আমি কি ভ্যালু বের করব? আমি তো ব্যাংকে যে টাকা জমা রাখতেছি সেটা তো অলরেডি প্রেজেন্ট ভ্যালু রে ভাই, যেটা জমা রাখতেছি সেটা তো অলরেডি প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাকে অবশ্যই ফিউচার ভ্যালু বের করতে হবে, কোন ব্যাংক থেকে আমি বেশি টাকা পাবো সেই চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ফিউচার ভ্যালু বের করতে হবে। কিন্তু এখানে তো আমার ডিসিশনটা এখন নিয়ে নিতে হচ্ছে। ওখানে ডিসিশনটা এখন নিতে গেলেও আমাকে দেখতে হবে যে কোন ব্যাংক থেকে আমার রিটার্নটা বেশি আসতেছে। কারণ আমি তো অলরেডি যে টাকা রাখতেছি তো প্রেজেন্ট ভ্যালু, আমি প্রেজেন্ট ভ্যালুর আবার প্রেজেন্ট ভ্যালু কিভাবে করবো? প্রেজেন্ট ভ্যালু তো আমি বের করতে পারবো না। কথা কি বুঝতে পারছি? ওকে, সো এই অঙ্কগুলো আরো কন্টিনিউ করলে তুমি যখন আরো বেশি প্র্যাকটিস করবে তোমার ব্যাপারগুলো ইজি হয়ে যাবে, তো টেনশনের কিছু নাই। চলো আমরা সামনে আগাই। আমরা কথা বলতে বলতে এরকম অনেক মানে বেশ কিছু অঙ্ক তো আমরা নিয়েছি। দেখো যে তোমার কনসেপ্ট গুলো দূর হয়ে, মানে সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে একটা অঙ্ক দেখো, এই যে এবার তোমরা বলবা, যাও আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই বলবা যে কি সূত্র দিয়ে অঙ্ক করবে এখানে, ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, জনাব সাব্বির অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10 বছর মেয়াদী সঞ্চয়পত্র সঞ্চয়ী প্রকল্প হতে 10,00,000 টাকা পেতে চান। হ্যাঁ, সে কি করতে চান? 10 বছর চক্রবৃদ্ধি সুদ 10 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প হতে কোন একটা সঞ্চয়ী মানে হিসাব বা সঞ্চয় করা যায়, সেখানে সে 10 লাখ টাকা পেতে চায়। সঞ্চয় হিসাবে সুদের হার 16%। জনাব সাকিবের বন্ধু জনাব সেলিম তার জমাকৃত 2 লাখ টাকা বিনিয়োগের জন্য নিম্নের কোনটি মানে হচ্ছে গ্রহণ করতে পারে? এখানে দুইজনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সাব্বির আর একটা হচ্ছে সেলিম। একজন সাব্বির আর একজন হচ্ছে সেলিম।
তো সেলিমের জন্য দুইটা প্রস্তাব আছে, একটা হচ্ছে সে যদি এই 2 লাখ টাকা সোনালী ব্যাংকের কাছে জমা রাখে, সোনালী ব্যাংক বলছে সোনালী ব্যাংকের 10 বছরের দ্বিগুণ পলিসি গ্রহণ, অর্থাৎ তুমি যদি 2 লাখ টাকা এখন জমা রাখো 10 বছর পরে এই টাকাটা 4 লাখ হয়ে যাবে, সিম্পল। 10 বছর পরে এই টাকা কি হয়ে যাবে, 4 লাখ হয়ে যাবে। বলছে সোনালী ব্যাংকের 10 বছরের দ্বিগুণ পলিসি, 10 বছরে টাকা দিল 4 লাখ হয়ে যাবে, ঠিক আছে, যত টাকা জমা রাখবে দ্বিগুণ হয়ে যাবে। আরেকটা বলতেছে 14% মুনাফায় 10 বছর মেয়াদে সরকারি সঞ্চয়পত্র ক্রয়, অর্থাৎ সরকারি সঞ্চয়পত্র ক্রয় করতে পারো 10 বছর মেয়াদে। তো সেই ক্ষেত্রে আমার অঙ্ক করতে হবে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখতেছো যে নিচে যে পলিসি আছে জনাব সেলিমের কাছে যে দুইটা অপশন আছে, এই ক্ষেত্রে তোমরা একটু আমাকে বলবা যে এই ক্ষেত্রে কি প্রেজেন্ট ভ্যালু ডিসিশন দিতে হবে নাকি ফিউচার ভ্যালু ডিসিশন দিতে হবে, বলো বলো তোমরা একটু বলো দেখি তোমাদের মাথায় কি ঢুকছে তখনই, বা 2 বছরের পরে কি বুঝলাম। 1 আর 2 নাম্বার অপশন, এখানে সেলিমের কাছে যে দুইটা অপশন আছে বিনিয়োগের, এই ক্ষেত্রে সে বিনিয়োগ করলে মানে হচ্ছে সে মানে কোন ভ্যালুর ভিত্তিতে ডিসিশন নেবে, প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু, বলো তো দেখি তোমরা বলো, যতটুকু তোমার ব্রেনে কুলায় তুমি যতটুকু বুঝতে পারো ততটুকুর ভিত্তিতেই বলো, তারপরে আমি বলতেছি কেন আগের অঙ্কগুলোর সাথে এটা ডিফারেন্স কোথায়। এই যে সবার ব্রেন কাজ করতেছে এখন, কেন ব্রেন কাজ করতেছে বলো তো ভাই, তুমি তো জমা দিবে এখন, এই যে টাকাটা এখন তোমাকে হয় সোনালী ব্যাংকে এখনই জমা দিতে হবে, নয়তো সঞ্চয়পত্রের জন্য জমা দিতে হবে। তুমি যে টাকাটা জমা দিবে এটা তো প্রেজেন্ট ভ্যালু, তাহলে এটা যদি প্রেজেন্ট ভ্যালু হয় তাহলে তোমার ডিসিশন, তুমি কি প্রেজেন্ট ভ্যালু যেটা অলরেডি আছে এটার ভিত্তিতে তুমি ডিসিশন কি নিবা। এই ক্ষেত্রে তো প্রেজেন্ট ভ্যালু 2 লাখ, এই ক্ষেত্রে তো প্রেজেন্ট ভ্যালু 2 লাখ, তাহলে এটা দিয়ে কি তুমি ডিসিশন নিতে পারবা না। তাহলে তোমার এই দুইটা প্রকল্পের ক্ষেত্রে তোমার কি বের করতে হবে, তোমার অবশ্যই ফিউচার ভ্যালু বের করতে হবে। কারণ এখানে বলছে তুমি যদি সোনালী ব্যাংকে 2 লাখ টাকা জমা রাখো 10 বছর পরে এটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 4 লাখ টাকা হয়ে যাবে। তাহলে এখানে 4 লাখ হলে এটা তো ফিউচার ভ্যালু, তাহলে এটারও ফিউচার ভ্যালু বের করলে দুইটার মধ্যে যেটা বেশি সেটাই আমি গ্রহণ করবো, সিম্পল। সেই জায়গায় আমি বিনিয়োগ করবো, হয়ে গেল ঘটনা। ঠিক আছে, এই যে মাথা কাজ করতেছে, মাথা কাজ করবে, মানুষের মতো চিন্তা করলে মাথা কাজ করবে। আর এইটা তো সোজা, জনাব সাব্বিরকে বর্তমানে কত টাকা বিনিয়োগ করতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করো, জনাব সাব্বির তো 10 বছর পরে 10 লাখ টাকা পাইতে চায়। জনাব সাব্বির অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক, তার মানে এখানে এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু হবে 2, আর এন এর ভ্যালু হচ্ছে কত 10। 10 বছর মেয়াদী সঞ্চয়পত্র মানে প্রকল্প, 10 বছর 10 লাখ টাকা পেতে চান কয় বছর পর, 10 বছর পর। তাহলে এটা কোন ভ্যালু, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। এটা কোন ভ্যালু, ফিউচার ভ্যালু। তাহলে এটা ফিউচার ভ্যালু হলে তার বের করতে হবে কোন ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। আবার এখানে দেখো, এখানে স্পষ্ট একটা অপশন তোমাকে দিয়ে দিচ্ছে, বর্তমানে কত টাকা বিনিয়োগ করতে হবে। বর্তমান মানে তো বর্তমান মূল্য, তাহলে এটা কেন আর নতুন করে বোঝার কি আছে, কিছুই নেই। সুতরাং বর্তমান মূল্য করলে হয়ে যাচ্ছে। আর সুদের 16% তো তোমাকে এখানে দিয়ে দিচ্ছে, 16%। তাহলে এখানে তুমি তো টাকা একবারই পাইবা, 10 লাখ টাকা তুমি কয়বার পাইবা, একবারে পাইবা। তাহলে এখানে নর্মাল প্রেজেন্ট ভ্যালুর সূত্র করলেই হয়ে যাচ্ছে, নর্মাল প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর আই হোল টু দি পাওয়ার n করলে হয়ে যাচ্ছে, শেষ। মানে এখানে আই কে m দ্বারা ভাগ করতে হবে, n কে m দ্বারা গুণ করতে হবে, সিম্পল ফ্যাক্টর। কিন্তু ঝামেলা এক জায়গায় আছে। এখন এই ঝামেলা হচ্ছে সোনালী ব্যাংকের ক্ষেত্রে 10 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু এখানে দ্বিগুণ হয়ে যাবে, 2 লাখ টাকা দ্বিগুণ হয়ে 4 লাখ টাকা হয়ে যাবে। তাহলে প্রথম প্রস্তাবের ক্ষেত্রে ফিউচার ভ্যালু হয়ে যাবে কত, তোমার হচ্ছে ফিউচার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2 লাখ ইন্টু 2 ইকুয়ালস টু 4 লাখ। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, দেখি কে এই বুদ্ধিমত্তার সাথে এই প্রশ্নের উত্তর দিতে পারে। ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে কি প্রশ্নের উত্তর দিতে পারে দেখা যাক। এই যে 14% মুনাফায় 10 বছর মেয়াদে সরকারি সঞ্চয়পত্র ক্রয় করবা, এই ক্ষেত্রে তোমাকে তো অবশ্যই ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। সে ফিউচার ভ্যালুর কোন সূত্র ব্যবহার করবা, ফিউচার ভ্যালু কি এই সূত্র ব্যবহার করবা, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর আই হোল টু দি পাওয়ার n, এটা করবা। আচ্ছা, এটা করলে অ্যান্সার কত হয় করে একটু আমাকে বলো তো। প্রেজেন্ট ভ্যালু হবে কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2 লাখ, প্রেজেন্ট ভ্যালু হবে কত 2 লাখ ইন্টু 1 প্লাস এর আই কত আছে বলো তো ভাই, আই হচ্ছে 16%, তাহলে 0.16 হোল টু দি পাওয়ার n হচ্ছে কত বছর, 10 বছর। দেখো তো এটার উত্তর কত আছে, কেউ একটু আমাকে বলো তো এটার উত্তর কত আসবে, কেউ একজন বলো। নাইমুল হাসান প্রেজেন্ট ভ্যালু, হাই হাই সর্বনাশ, প্রেজেন্ট ভ্যালু কেন আবার,
কোনটা, পরেরটা বলছো কিনা? আচ্ছা বলো এখানে কত হবে, দ্রুত বলো। ভাই আজকের ক্লাসটা না করলে তোমার এই চ্যাপ্টারের ঝামেলাগুলো তুমি তোমার খুলবে না, ব্রেনটা কাজ করবে না। আমি তো বলছি যে আমি এমন এমন সমস্যা নিয়ে আসছি এই ক্লাসের মধ্যে যেগুলো করলে তোমার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা মোটেও শেয়ার হয় নাই, একদম মোটেও শেয়ার হয় নাই তোমাদের জন্য। তাহলে প্রতিদিন একজন বলতেছে ভাই কালকে 2টা ক্লাস নেন, তাহলে এই ক্লাসে যদি উপস্থিতি না থাকে তাহলে 2টা ক্লাস নিতে ইচ্ছা করবে বলো? উত্তর বের করে বলো। আমরা 10টার মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। সাত লক্ষ, একজন বলতেছে 7,41,440, আর একজন বলতেছে 5,18,748। কারটা কারটা সঠিক হবে? কত হবে আর কয়েকজন বলো একটু। জাস্ট আমি তো বললাম সারা বছর পড়ালেখা করার না করছে কোনো সমস্যা নেই, তুমি খালি আমার সাথে এই ম্যাথের ক্লাসগুলো কন্টিনিউ করো, দেখবা যে ঝামেলা সলভ। তাহলে 5,78,748, আবার এখানে আসছে 5,78,748। ভাই এক একজনের এক একজনের এক এক রকম উত্তর কিভাবে আসে বলো তো? সবার একই রকম উত্তর আসার কথা না। ওই যে আরেকজন আছে 8 লাখ। ভাই আপনাকে মানুষটা পায়জামা কোন দিই, এক একজনের এক এক রকম উত্তর কিভাবে আসে? এই যে আবার মাহমুদুর রহমান তয়ন 7,41,440। ভাই তোমরা তো নকলও করতে পারবে না, তোমার কেউ যদি দেখায় তুমি নিজে ক্যালকুলেশন করে তো অ্যান্সারটা বসাইতে পারবে না। কি এক মহা মুসিবত দেখো, 2 লাখ ইন্টু 1 প্লাস হচ্ছে 1.16, তার পাওয়ার করতে হবে 10। তাই এই পাওয়ার 10 করে এটাকে হচ্ছে আমার 2 লাখের সাথে গুণ করতে হবে। এই অঙ্কটা আমি করতে পারতেছি না, এই অঙ্কটা করতে পারতেছি না, তাইলে হইল কিছু? ওই যে কি মায়েশা আবার 5,18,748। আবার জাকির 8,82,000। ওরে সর্বনাশ, কি ঘটনা কি আসলে, কোনটা সঠিক? ক্যালকুলেটরটা আবার নিতে হবে মনে হচ্ছে আপনাদের যে অবস্থা দেখতেছে। 8 লাখ, আচ্ছা আমি ধরে নিচ্ছি 8,82,287। আচ্ছা 8,82,287। আপনার কি মনে হয় এই অঙ্কটা আপনি সঠিক করছেন এই জায়গার মধ্যে? এটা কোন সূত্র বলেন তো? এটা কিন্তু চক্রবৃদ্ধির সূত্র। এটা কিসের সূত্র? এটা কিন্তু চক্রবৃদ্ধির সূত্র। কিন্তু রে ভাই এখানে মজার জায়গা কোন জায়গায় দেখেন, এখানে মজার জায়গা হচ্ছে এটা সরকারি সঞ্চয়পত্র, এক্ষেত্রে সুদ হয় সরল সুদ। কোন সুদ হয়? সরল সুদ। কোন সুদ হয়? সরল সুদ হয়। এখানে যদি তুমি এই ফিউচার ভ্যালুর এই সূত্র লেখো আর লিখে যদি তুমি অঙ্ক করো তাহলে তোমার খেলা শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। ঠিক আছে, তুমি যদি এই সূত্র লিখে অঙ্ক করো না তোমার অঙ্ক শেষ, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। কিন্তু তোমাকে মনে রাখতে হবে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে তোমাকে সবসময় সরল সুদ দেওয়া হবে, মানে তোমার ওই প্রিন্সিপালের উপরে প্রত্যেক বছর তোমার ইন্টারেস্ট দেওয়া হবে, তোমার ইন্টারেস্ট জমা হবে, ওই জমার উপরে তোমাকে আবার ইন্টারেস্ট দেবে। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু কি না, এমন না। ঠিক আছে, এখান থেকে 14% না, 14% তো 16% না। আচ্ছা 14 আর 16 আমি বুঝতে পারছি ঘটনাটা কোন জায়গায়। তোমরা এখানে আমি তো 16%-এর কথা বলছি, তোমরা 14% দিয়ে করছো, ওই জন্য এক একজনের এক এক রকম আসছে। কিন্তু যেটাই করো না কেন, আমি ঘটনা বুঝতে পারছি, যেটাই করো না কেন সবার অঙ্কই ভুল।
কেউ 14% দিয়ে করো, আর কেউ 16% দিয়ে করো। কারণ হচ্ছে এখানে সরল সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে ফিউচার ভ্যালু বের করার সূত্র কি? ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু প্লাস PIN। ঠিক আছে, PIN মানে প্রিন্সিপাল ইন্টারেস্ট নাম্বার অফ ইয়ার। প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল ইন্টারেস্ট নাম্বার অফ ইয়ার, অর্থাৎ আসলের সাথে যতটুকু সুদ পাইছি ততটা আমাকে যোগ করতে হবে। সরল সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে ফিউচার ভ্যালু বের করার সূত্র হচ্ছে এটা। দেখছেন ঘটনা কোন জায়গার মধ্যে? আমি যে বলছি যে এই ক্লাসটা না করলে আপনি অনেক কিছু অজানা থেকে যাবে আপনার, এইটা হচ্ছে সেই কথা। ঠিক আছে, এই যে আসেন কেন এই অঙ্কগুলো বাছাই করে নিয়েছি আমি, হ্যাঁ, এইগুলার জন্য, যে এইগুলা না জানলে আপনি ধরা খেয়ে আসবেন। এই যে দেখছেন কত আসছে বলেন তো টাকা? আপনার মতো কি এত টাকা আসছে? এই যে দ্বিতীয় প্রস্তাব, যেহেতু সরকারি সঞ্চয়পত্র, ঠিক আছে, P প্লাস PIN। তাহলে P মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে আসল। তাহলে এখানে আসল কত? মানে আপনি বিনিয়োগ করছিলেন কত? 2 লাখ। আর নাম্বার অফ ইয়ার কয় বছরের জন্য? নাম্বার অফ ইয়ার কয় বছর? 7 বছর নাকি? 7 বছর ছিল? 7 বছর হলে 7 বছর, ওকে। তারপরে ইন্টারেস্ট রেট 14%, তাহলে ফিউচার ভ্যালু কত? তাহলে 2 লাখ প্লাস 2 লাখ ইন্টু I মানে ইন্টারেস্ট রেট মানে 14%, N মানে নাম্বার অফ ইয়ার, গুণ করে দেন। তাহলে 2 লাখ আর ইন্টারেস্ট পাবেন 1,96,000, তাহলে টোটাল হচ্ছে 3,96,000। তাহলে এই ক্ষেত্রে আপনি, অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে জমা রাখেন 4 লাখ টাকা পাবেন, আর আপনি সঞ্চয়পত্র কিনলে আপনি 3,96,000 টাকা পাবেন। তাহলে আপনার জন্য লাভজনক কোনটা? সোনালী ব্যাংকে জমা রাখা। কোথায় জমা রাখা? সোনালী ব্যাংকে। দেখছেন ধরা কোন জায়গায় খাইতেন? বোঝা গেছে কি? সবারই কি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? দেখছেন অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট? হার্ড লাগার কিছুই না, অনেক হার্ড লাগার কিছু না। আমি তো হার্ড কোশ্চেন গুলাই পড়াই দিছি, আমি তোমাকে হার্ড কোশ্চেন গুলো পড়াই দিছি, তাই না? তো তোমার হার্ড তো লাগবেই। অঙ্কে কত বছর দেওয়া ছিল? আচ্ছা, আমার এখানে সলিউশনে মনে হয় একটু ভুল হয়েছে না? অঙ্কে 10 বছর দেওয়া ছিল, 10 বছর দিয়েই করবা। 10 বছর দেওয়া ছিল। আচ্ছা, আমার মূল কথা তো হচ্ছে ভাই এই মানে অঙ্কে কি হয়েছে সেটা দেখানো না। অঙ্কে 10 বছর দেওয়া ছিল, তুমি 10 বছর দিয়ে করো। 10 বছর দিয়ে করলে হয়তো ডিসিশন চেঞ্জ হইতে পারে তোমার। তুমি হয়তো সঞ্চয়পত্র কিনবা, সোনালী ব্যাংকে টাকা জমা না রেখে সঞ্চয়পত্র কিনবা। কিন্তু পয়েন্টটা কি বুঝছো? গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি সরল সুদটাই হয়ে থাকে। যেমন ধরো সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলাতে যখন তুমি বিনিয়োগ করবে এখানে সরল সুদ দিবে। আর GPF নর্মালি মানে যেটাকে বলা হচ্ছে তোমার জেনারেল প্রভিডেন্ট ফান্ড,
ওই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ হয়। ওটা তো ইনভেস্টমেন্ট না, ওটা তুমি যখন কোথাও চাকরি করবা তোমার বেতন থেকে একটা অংশ কাটবে, সরকার একটা অংশ দিবে, সবকিছু মিলে তুমি চক্রবৃদ্ধি সুদ পাবা। বাট ইন জেনারেল সরকারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সাধারণ বা সিম্পল ইন্টারেস্ট রেটটাই ক্যালকুলেট করা হয়। বুঝাইতে পারছো পয়েন্ট কি? হ্যাঁ, এই ব্যাপারটা আগে জানতাম না, এই জন্য জানানোর জন্য এই ক্লাসটা। কারণ নর্মাল নিয়মগুলো তো তুমি জানো ভাই, তোমাকে তো নর্মাল জিনিস শিখায় তোমারে মানে তোমার কনফিডেন্স আকাশ ওঠায় দেওয়ার দরকার নেই। আমি তোমাকে এমন এমন জায়গায় টাচ করে দেই এই চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ তুমি আটকাবা না। যে স্টুডেন্ট এই সমস্যাগুলো জানবে তার আর আটকানোর কোনো সুযোগই নেই। কথা বুঝাইতে পারছি আমি? সুমাই বিনতে কামাল আপনার প্রশ্ন উত্তর পাইছেন স্যার? আমরা কি মানে হচ্ছে সামনের দিকে যাব? এইগুলো আরেকবার করবেন, সমস্যা কি? সময় আছে না, আরেকবার করবেন। ঠান্ডা মাথায় ক্লাসটা দরকার বা আরেকবার দেখবেন, শেয়ার করে প্রোফাইলে রেখে দেন। আমরা হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ওখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নাই তো, প্যারা নাই। আমি অনেক হার্ড অঙ্কগুলো করাইতেছি তাই হার্ড লাগতেছে, কারণ আমি ওইদিকে যাচ্ছি যেন এর থেকে কঠিন আর তো হওয়ার কিছু নাই, এগুলাই কঠিন। ক্লিয়ার সবাই? আপনাদের রেসপন্স অনেক লেটে আসে, কেন আসে এরকমটা কেন হয়? সবাইকে বুঝতে পারছি? ওকে, যেটাই আসুক কোনো সমস্যা নাই। হ্যাঁ, সরকারি ইনভেস্টমেন্ট তো রিস্ক কম, রিস্ক কম মানে তো ইনকাম কম, তাই না? রিস্ক কম মানে তো ইনকাম কম। আচ্ছা, যদি 4,80,000 হয়, 4,80,000 যদি হয়, তাহলে তো তুমি অবশ্যই কি করবা? সঞ্চয়পত্র কিনবা, ওটা কোনো ব্যাপার না। আমার বিষয় হচ্ছে ডিসিশন তুমি দিতে পারবে, অঙ্ক এখানে কম ভুল এটা হইতেই পারে, এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি পয়েন্ট বুঝতে পারতেছি কিনা। ঠিক আছে? আরো কি কঠিন রে ভাই? এর চেয়ে কঠিন আর কোনো অঙ্ক আছে নাকি? এগুলো তো সহজ। এই যে এগুলা এগুলা সহজ অঙ্ক, বোর্ডের প্রশ্ন এখন কয়েকটা দেখাবো, এগুলা সহজ। এগুলা বোর্ডে যেগুলো আসে এগুলা তো তুমি দেখলে বুঝবা ঘটনা কি করবে, বোর্ডে কঠিন আসে না। তো আমি কঠিনের কঠিন করাই নিলাম, এটা তো সমস্যা না হয়। এই যে টুসি একটি ল্যাপটপ ক্রয় করার চিন্তা ভাবনা করছেন, ল্যাপটপটি ক্রয় করতে নগদ 80,000 টাকা প্রয়োজন। মানে একটা ল্যাপটপ কিনবেন টুসি, সেই টুসি ল্যাপটপ কেনার জন্য তার 80,000 টাকা লাগবে। টুসি ল্যাপটপ ক্রয়ের জন্য দুইটি বিকল্পের কথা ভাবছেন, মানে টুসির কাছে দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে, সে দুইভাবে ল্যাপটপটা কিনতে পারবে। নাম্বার ওয়ান, প্রথম বিকল্প হচ্ছে হলো সম্পূর্ণ নগদ অর্থ পরিশোধ করে দেওয়া, মানে সে এখনই ল্যাপটপটা কিনবে এবং তার এই ল্যাপটপ বাবদ সে সরাসরি কত টাকা পরিশোধ করে দিবে? 80,000 টাকা পরিশোধ করে দিবে। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে, দ্বিতীয় বিকল্প 60% দিবে নগদে, মানে 80,000 টাকা 60% নগদে দিবে। তাহলে 80,000 টাকা 60% কত? 80,000 ইন্টু 60%, তাহলে 6/8 = 48, অর্থাৎ 48,000। তার মানে সে 48,000 টাকা নগদে দিয়ে দিবে। 48,000 টাকা এখনই দিবে, নগদে দিয়ে দিবে মানে কি এখনই দিয়ে দিবে, সাথে সাথে পরিশোধ করে দিবে। তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না বলেন তো? সাথে সাথে দিয়ে দাও, এখনই দিয়ে দিব, এটা প্রেজেন্ট ভ্যালু। সিম্পল। আচ্ছা, বাকি টাকা বার্ষিক 4,600 টাকা কিস্তিতে 10 বছরে পরিশোধ করবে। বাকি টাকা পরিশোধ করবে এই সিস্টেমে। তাহলে প্রতি বছর কিন্তু কত? 4,600 টাকা করে পরিশোধ করবে। তাহলে এখানে দেখো প্রতি বছরে 4,600, তাহলে এখানে কিন্তু এনুইটির অঙ্ক একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কিসের অঙ্ক? এটা এনুইটির অঙ্ক। এটা কিসের অঙ্ক? এটা এনুইটির অঙ্ক, কোনো সন্দেহ নাই এই জায়গার মধ্যে। ঠিক আছে? ওকে, তো হ্যাঁ এই হ্যাঁ পিডিএফ তো দিয়ে দিব ভাই, পিডিএফ তো তোমাদের জন্য, পিডিএফ দিব না কেন? আচ্ছা, তো বাকি টাকাটা এই কিস্তিতে দেবে, তাহলে এটা ইউনিটের অঙ্ক, সহজ জিনিস। তাহলে এতটুকু দেখো, একটা জিনিস সিম্পল তুমি ক্যালকুলেট করো। প্রথমে তুমি সাথে সাথে অর্থাৎ নগদে কত টাকা পরিশোধ করে দিবা? 80,000। তাহলে যেটা এখন পরিশোধ করে দিচ্ছ, তাহলে এটা তো প্রেজেন্ট ভ্যালু না, এখন পরিশোধ করে দিচ্ছ। আবার দ্বিতীয় অপশনের ক্ষেত্রে, দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রে, তাহলে এখানেও তো অলরেডি এটা তো প্রেজেন্ট ভ্যালু, আর এটা তো তুমি কিস্তিতে দিবা সামনের অংশে। তাহলে
প্রথম অপশনে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় তাহলে দ্বিতীয় অপশনে কি ভ্যালু বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু তো বের করতে হবে। যদি দুইটার প্রেজেন্ট ভ্যালু না হয় তাহলে কি আমি ডিসিশন দিতে পারবো যে আমি কোন অপশনটা অ্যাকসেপ্ট করবো, পারবো না। আর ল্যাপটপ তো আমি এখন কিনবো, ল্যাপটপ তো আমি আসলে ওই মানে 10 বছর পরে কিনবো না। ল্যাপটপ কেনার পরে আমি তার কিস্তিতে টাকা পরিশোধ করবো, আর শুরুতে আমি 48,000 টাকা দিয়ে দিব। তার মানে বোঝাই যাচ্ছে যে দুইটা প্রকল্পেরই আমার প্রেজেন্ট ভ্যালু লাগবে, তাহলে আমার ডিসিশনটা দিতে কি হবে? সুবিধা হবে। সিম্পল, বোঝা গেছে ঘটনা। এখন গ নম্বর প্রশ্ন কি বলছে? উল্লেখিত টুসি যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান মূল্য কত? একবার সিম্পল করে বলে দিচ্ছে। মানে টুসি যে এই যে 4,600 টাকা করা প্রতি কিস্তিতে, অর্থাৎ এ হচ্ছে 4,600, তারপরে কিস্তি 10 বছরের জন্য, তাহলে এন হচ্ছে 10, তারপরে হচ্ছে টুসির সুযোগ ব্যয় মানে সুদের হার, বাট্টার হার, এগুলো একই জিনিস। তাহলে এখানে আয়ের হচ্ছে কত পার্সেন্ট? 12%। তাহলে হইলে এখানে তার বর্তমান মূল্য কত? তাহলে বর্তমান মূল্য মানে কি? প্রেজেন্ট ভ্যালু এনুইটি, যেহেতু এটা এনুইটির অঙ্ক, বারবার আমাকে 4,600 টাকা করে পরিশোধ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি শুরুতে বা শেষে কিছু বলা আছে? শুরু শেষ কিছু বলা আছে? নাই। তো বলা নাই মানে ওইটা অর্ডিনারি এনুইটির সূত্র বসা দিলে তো ঘটনা ঘটে গেছে। এটা কিসের এনুইটির সূত্র বসা দিলে হবে? অর্ডিনারি এনুইটির সূত্র বসা দিলে হবে। ঠিক আছে, শেষ হয়ে গেল। তাহলে এটা হইলে এতটুকু কাজ। ওকে, এবার টুসির কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন? তাইলে ভাই আমি বারবার বলতেছি, ওই যে অপশনের অঙ্কগুলো যখন আসে এখানে দেখবা যে এরকম করে কিন্তু তোমার একটা অপশন দিয়েই দেয় যে তোমার ওই যে এককালীন টাকা পাইবা, আজকে গ্রহণ করবা, আজকে পরিশোধ করবা। দেখো তো এই যে এককালীন এত টাকা নগদে পরিশোধ করে দিতে হবে এখন, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু। তাহলে এইটারও পুরোটারও প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে এতটুকুর প্রেজেন্ট ভ্যালু তো অলরেডি 48,000 টাকা আছেই। এতটুকুর প্রেজেন্ট ভ্যালু 60,000 টাকা এখন দিতে হবে। তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু তো 48,000 টাকা, 60% 48,000। তাহলে এতটুকুর প্রেজেন্ট ভ্যালু বের করলেই আমি এইটা প্লাস এটা যখন যোগ করে দিব তাহলে পেয়ে যাবো দ্বিতীয় প্রকল্পের টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই যে তোমরা বলছিলে না আলাদা আলাদা বের করা যায় কিনা, এটা হচ্ছে আলাদা আলাদা অপশন। আচ্ছা, অঙ্ক থেকে দেখায় তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে প্রথম মানে হচ্ছে প্রথম প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন তো সিম্পল। আমি টুসির জন্য কি করছি? টুসির জন্য ওই যে 4,600 টাকা করে দিয়েছি, দিয়ে আমি টুসির জন্য প্রেজেন্ট ভ্যালু পাইছি কত? 25,991 টাকা। এটা গ নাম্বার প্রশ্ন, ডিরেক্ট ব্যক্তি বের করতে বলছিল। এবার খ নাম্বার প্রশ্ন মানে ঘ নাম্বার বলছে আমি কোনটা আসলে গ্রহণ করব। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে সিম্পল জিনিস যে দুইটারই বর্তমান মূল্য লাগবে। কেন লাগবে? কারণ প্রথমটা তো অলরেডি এখনই টাকা দিতে হবে, আমি তো এখন ল্যাপটপটা কিনবো, এখন আমাকে টাকা দিতে হবে 80,000। তাহলে প্রথমটা প্রেজেন্ট ভ্যালু হওয়ার কারণে পরেরটারও প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে প্রথম বিকল্পের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 80,000 টাকা, যেহেতু এখনই দিয়ে দিতে হবে। দ্বিতীয় প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু কিভাবে আসবে? দেখো, প্রথম অংশে তুমি কত পার্সেন্ট দিবা? 60%। তাহলে এইটা হচ্ছে প্রথম প্রেজেন্ট ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছ। এরপরে ওই যে কিস্তিতে তুমি 4,600 টাকা করে পরিশোধ করবা, তার বর্তমান মূল্য কিন্তু অলরেডি তুমি গ নাম্বার প্রশ্ন বাই করে চলে আসছো। তার বর্তমান মূল্য কততে বের করে ফেলছো? গ নাম্বার প্রশ্ন বের করে ফেলছো। তাহলে ওইটা নিয়ে আসো। তাহলে এখানে আছে বাকি 40%, তাহলে এখানে 60%, এখানে হচ্ছে 40%, তাহলে টোটাল মিলে হইলো কত? 100%। তাহলে দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য বের হচ্ছে 73,991 টাকা। দ্বিতীয় বিকল্পের কত বের হচ্ছে? 73,191 টাকা। তাহলে কি করা হচ্ছে? টুসির এখন কোন মানে হচ্ছে বিকল্পটা গ্রহণ করা উচিত? এখানে কিন্তু চমৎকার একটা পয়েন্ট তোমার আছে। তুমি এখানে বর্তমান মূল্যের ভিত্তিতে ডিসিশন নিবা, কিন্তু এবার কিন্তু তুমি ভাই বেশি হইলে যে দিকে সেদিকে যাইতে পারবে না। তুমি কিন্তু এবার কি করতে পারবে না? 80,000 টাকা ডিসিশন নিতে পারবে না, কারণ দুইটার মধ্যে বেশি কোনটা? 80,000 টাকা না। তুমি কি 80,000 টাকা নিবে না এটা নিবা? এবার তো তোমার কমটা নিতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার কেন কম নিবো আমি, বলেন তো? এই যে এই জায়গাগুলাই তো আপনি ধরা খাবেন। দেখেন, এর আগে অঙ্ক করাইছে, আপনি পাবেন প্রকাশক আপনাকে টাকা দিবে বা কেউ আপনাকে টাকা দিবে বা আপনি ব্যবসা শুরু করবেন, সেখান থেকে আপনি টাকা পাবেন। তো আপনার পাওয়ার ক্ষেত্রে আপনি বেশিটাই নিবেন, কোনো সন্দেহ নাই। আপনি যখন পাবেন সেক্ষেত্রে আপনি কোনটা নিবেন? আপনি বেশিটাই তো নিবেন, আপনার জন্য বেশিটাই নিলে আপনি লাভবান হবেন। কিন্তু যখন আপনি দিবেন, কাউকে টাকা আপনি দিবেন, সেক্ষেত্রে নিবেন কমটা। কম দিতে পারলে ভালো না? কম দিতে পারলে ভালো। কিনা আমি যদি একই জিনিস আমি কম টাকা দিয়ে পাই, তাহলে আমি বেশি টাকা দিতে যাবো কোন দুঃখে? তাহলে পাওয়ার ক্ষেত্রে বেশি, দেওয়ার ক্ষেত্রে কম। মনে থাকবে, পাওয়ার ক্ষেত্রে বেশিটা নিব, দেওয়ার ক্ষেত্রে কমটা নিব। আমি যদি এখানে ল্যাপটপ কিনবো, আমার তো টাকা দিতে হবে। প্রথম প্রকল্পে হচ্ছে আমার যা টাকা দিব তার বর্তমান মূল্য 80,000 টাকা, আর দ্বিতীয় বিকল্পে আমি যা টাকা দিব তার বর্তমান মূল্য হচ্ছে 73,000 টাকা। তার মানে বর্তমান ভ্যালুর হিসাব করলে আমার কম টাকা দাঁড়াইতেছে কোনটা? দ্বিতীয় প্রকল্পে। সুতরাং আমার দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করা উচিত। দেখছেন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা চমৎকার টুইস্ট আছে কিন্তু।
প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা করে টুইস্ট আছে। আপনি হয়তো এই জিনিসগুলো আপনি নিজে নিজে ফাইন্ড আউট করতে পারতেন না, আপনি বুঝতেনই না ঘটনা কি আছে। সো আমি কিন্তু এগুলো রিসার্চ করে আমি নিয়ে আসছি যে এই অঙ্কগুলো করলে এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে এমন এমন এক একটা ইস্যু আছে যেগুলা পরীক্ষার হলে আমি অঙ্ক করার পরেও আমার ভুল হইতে পারে। আমি অঙ্ক করলাম কিন্তু ডিসিশন ভুল দিয়ে আসছে 100%। আমি নিশ্চিত এই অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলেবেলে উত্তর দিয়ে আসবে আমি প্রথম প্রকল্পটা গ্রহণ করবো, টুসি প্রথম বিকল্প গ্রহণ করা উচিত। ঘটনা কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার? আর কোনো কনফিউশন থাকলে দ্রুত বলে ফেলো, যে জিনিসটা বুঝি নাই এই জায়গাটা বুঝি নাই আবার বললেন, ঠিক আছে? দ্রুত বলে ফেলো, কোনো কনফিউশন থাকা যাবে না, কোনো কনফিউশন থাকা যাবে না। কঠিন কঠিন। আর কোনো কমেন্ট আসে না কেন বুঝলাম না, ঘটনা কি? কমেন্ট কি আমার সাথে রাগ করছে? ভাই আমি লোক দেখানো কোনো ক্লাসে না যেগুলা তুমি করে শুধু তুমি মনে হবে যে সব কমন পেয়ে যাবা। আমাকে এমন এমন জিনিস শিখাই দিচ্ছে ইনশাল্লাহ তুমি বেনিফিটেড হবাই। সাদিয়া আফরিন সোহা টাইপ বুঝতে হবে তোমার। একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে তুমি টাকা, যেমন তুমি তোমাকে যখন আমি অলিউল্লাহ স্যারের মানে একটা উদাহরণ দিয়ে একটা অঙ্ক করাইছি, সেখানে কি হয়েছে ঘটনা বলো তো? সেখানে তুমি টাকা পাইছো না দিছো বলো? তুমি আগে শুরু থেকে ক্লাস করছো কিনা আমি জানি না। সেক্ষেত্রে তোমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি একটা বই লিখে দিবা, তোমার আমি টাকা দিব। তার মানে তুমি টাকা পাইতেছো, তোমার যদি আমি টাকা দিব তুমি পাইতেছো। তো পাওয়ার ক্ষেত্রে তো তুমি বেশিটা একসেপ্ট করবা। কিন্তু তুমি যখন কাউকে দিবা, তুমি কি বেশি দিবা নাকি কম দিবা? তুমি যদি একই কাজ ধরো, তোমারে আমি যদি 10 টাকা কমে করে দিতে পারি, তাহলে আরেকজনকে আমি 10 টাকা বেশি কেন দিব? আর এখানে তো আমার দেওয়ার প্রশ্ন আসতেছে, এখানে তো আমার দেওয়ার প্রশ্ন আসতেছে। কারণ টুসি তো কম্পিউটার কিনবে, কিনে তো তাকে দোকানদারকে টাকা দিতে হবে, তাহলে সে বেশি টাকা দিতে যাবে কেন? সে কম টাকা দিবে, তাই না? কম টাকা, তার মানে আমি যখন কাউকে টাকা দিব সেক্ষেত্রে বর্তমান মূল্য যখন আমি বের করব, সেক্ষেত্রে সবসময় আমাকে কম টাকা অ্যাকসেপ্ট করতে হবে। আর আমি যখন টাকা কারো থেকে পাবো, সেক্ষেত্রে বর্তমান মূল্যের বেশিটা অ্যাকসেপ্ট করতে হবে। খাতায় লিখে রাখতে পারো, খাতায় লিখে ফেলতে পারো। সিম্পল জিনিস, বর্তমান মূল্যের ক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে বেশি, টাকা প্রদানের ক্ষেত্রে কম। এটুকু কথা মনে রাখলে তো ঘটনা ঘটে গেল নাকি? এতটুকু মনে থাকলে তো ঘটনা ঘটে গেছে। ক্লিয়ার হইতে হবে ইনশাল্লাহ। সাদিক আপনি কি বুঝতে পারছেন ঘটনা কি? আশা করছি ক্লিয়ার ভাই। প্রত্যেকটা অঙ্ক মানে চমৎকার চমৎকার উদাহরণ, সোজা কথা, একেবারে চমৎকার চমৎকার জিনিস। এই যে দেখেন, এই অঙ্কের ক্ষেত্রে এতক্ষণে আপনি ওই অর্ডিনারি এনুইটি আর এনুইটি ডিউর জিনিসগুলো পাবেন। মিস্টার তাহসিন আগামী 10 বছর পর 10 লাখ টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করতেছে। দেখেন তো সিম্পল জিনিসটা, সে গাড়ি কেনার পরিকল্পনা করতেছে 10 বছর পর 10 লাখ টাকা দিয়ে। তাহলে এই 10 লাখ টাকা কি ফিউচার ভ্যালু না? গাড়িটা কিনবে 10 বছর পর, তখন 10 লাখ টাকা লাগবে। তাহলে আজ থেকে যদি 10 বছর পরের কথাকে চিন্তা করি, এটা 10 লাখ টাকা ফিউচার ভ্যালু। বর্তমানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে সে কোথায় চাকরি করেন? একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতি মাসের শুরুতে বেতন পেয়ে কিছু টাকা ব্যাংকে জমা করবেন এমন চিন্তা ভাবনা করতেছে, যে যেহেতু 10 বছর পর 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, এখন বেতন থেকে কিছু টাকা প্রতি মাসের শুরুতে, এই যে ইম্পর্টেন্ট লাইন, প্রতি মাসের শুরুতে, তার মানে সে বারবার প্রতি মাসে মাসে টাকা জমা রাখবে, তাই না? আর তার ধারণা ব্যাংক তারে কত পার্সেন্ট সুদ দিবে? 12% সুদ দিবে। অন্যদিকে
5,000 টাকা করে প্রতি মাসের শুরুতে, এখানে একটা জিনিস কি খেয়াল করছেন, প্রতি মাসের শুরুতে বেতন পেয়ে কত টাকা জমা রাখবে এটা কি এখানে বলা আছে? এখানে কিন্তু এটা বলা নাই যে সে কত টাকা করে জমা রাখবে, কিন্তু এই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে রেখে কি সে 10 বছর পরে কত টাকা পেতে যাচ্ছে? 10 লাখ টাকা পেতে যাচ্ছে। এখানে কিন্তু একটা টুইস্ট আপনাকে দিয়ে দিছে। ওকে, পরের লাইনে খেয়াল করেন। অন্যদিকে 5,000 টাকা করে প্রতি মাসের শুরুতে কর্তনের ভিত্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষ নিকটে একটি গাড়ি গ্রহণ করতে পারবে। মানে যে প্রতিষ্ঠানে সে চাকরি করে সে বলছে তোমার বেতন থেকে আমি এখন কি করব, 5,000 টাকা করে গাড়ি রাখবো প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে 5,000 টাকা করে গাড়ি রাখবো, তোমারে আমি কি করব, আমি হচ্ছে মানে হচ্ছে ভিত্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষ করতে একটি গাড়ি গ্রহণ করতে পারবেন। কখন? 10 বছর পরে। কখন? 10 বছর পরে। সো এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে প্রতি মাসের শুরুতে আপনাকে কত করে কাটবে? 5,000 টাকা করে কাটবে। তাহলে এটা তো এনুইটির টাকা নাকি? এটা এনুইটির টাকা। আর এক্ষেত্রে এনুইটি কত সেটা কিন্তু প্রশ্ন বলেন, মানে আপনি যে ব্যাংকে টাকা কিছু টাকা জমা রাখবেন সেক্ষেত্রে কিন্তু এনুইটির টাকা কত সেটা বলে নাই। আর আপনি যে 5,000 টাকা করে জমা দেন প্রতি মাসের শুরুতে, এটা কিন্তু অগ্রিম ভিত্তি। এটা কি ভিত্তি? অগ্রিম ভিত্তি। এটা দুইটাই অগ্রিম ভিত্তি, কারণ কি এখানে প্রতি মাসের শুরুতে বলা আছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ঘটনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি তো তোমাদেরকে ম্যাথ করাচ্ছি 3 নাম্বার করাবো, আমি 6 নাম্বার করাইছি অলরেডি, তারপরে আমি হচ্ছে 8 করাবো আর 9 করাবো। ঠিক আছে, পাশাপাশি যদি 7 করে ফেলা যাইতো তাহলে আরো ভালো হইতো। আমি 5 নাম্বারটা পার্সোনালি আমি অ্যাভয়েড করতে বলবো, এখানে অনেক ফর্মুলা অনেক সূত্র, কোন জায়গা থেকে আসবে তুমি জানো না। এই জন্য আমি তোমাকে আসলে এই 5, 4 এইগুলাতে না গিয়ে আমি মূলত এই 5টা চ্যাপ্টার করতে আমি মানে বেশি বলবো, 3, 6, 7, 8, 9। ঠিক আছে, ওকে। সো এখানে খেয়াল করো, প্রতি মাসে কত টাকা জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন? প্রতি মাসে কত টাকা জমা রাখলে, তার মানে ওই যে সে একটা প্ল্যান করছিল বেতন থেকে কিছু টাকা পাই ব্যাংকে টাকা জমা রাখবে প্রতি মাসে, তো সেখানে তো কত টাকা জমা রাখবে সেটাই তো নাই। তার মানে প্রতি মাসে বারবার জমা রাখতে হবে, তাহলে এটা এনুইটির অঙ্ক, কোনো সন্দেহ নাই। কত কি বের করতে বলছে? এনুইটি বের করতে বলছে। এখন এই এনুইটিটার সূত্রটাকে আমি প্রেজেন্ট ভ্যালু দিয়ে বের করবো নাকি ফিউচার ভ্যালু দিয়ে বের করবো? বলেন তো। প্রেজেন্ট ভ্যালু, এই যে প্রতি মাসের বেতন থেকে যে কিছু টাকা আমি জমা রাখতে চাই, কত টাকা জমা রাখতে চাই সেটা আমি এখন বের করবো। এখন এটা বের করতে গেলে আমি কি প্রেজেন্ট ভ্যালু ইউনিটের সূত্র ব্যবহার করবো নাকি ফিউচার ভ্যালু ইউনিটের সূত্র ব্যবহার করবো? একেবারে ক্লিয়ার, এটা ফিউচার ভ্যালু সূত্র হবে। কারণ কি, এখন তো বলে দিচ্ছে যে আমি গাড়িটা কিনতে চাই 10 বছর পরে, 10 লাখ টাকা আমি জমাইতে চাই, তাহলে আমি কত টাকা করে জমা